গল্পকথা বাই রুবেল চ্যানেলে আজ আমরা পাঠ করব নেসবেটের লেখা বিখ্যাত কিশোর ক্লাসিক দ্য রেলওয়ে চিলড্রেন। আজ চতুর্থ এবং শেষ পর্ব। গোপন কথাটা এখন জানে ববি। হঠাৎ করে জেনে ফেলেছে সে একটা প্যাকেটে জড়ানো পুরনো খবরের কাগজ পড়ে। চা খেতে নেমে এমন ভাব করল যেন কিছুই জানে না, কিছুই হয়নি। কিন্তু অভিনয়ে তেমন সফল হলো না। ওকে দেখেই বুঝে ফেলল সবাই কিছু একটা হয়েছে। চোখ তুলে দেখে ফেলল মা, লাল হয়ে আছে ওর চোখ, গালে অশ্রুর দাগ। লাফিয়ে চেয়ার ছাড়ল মা। কি হয়েছে লক্ষ্মী সোনা, কি হয়েছে তোমার? মাথাটা ধরেছে খুব। কেউ কিছু বলেছে? না মা, ওসব কিছু না। চোখের দৃষ্টিতে অনুনয় ঝরে পড়ল, যেন সবার সামনে তাকে কিছু বলতে বাধ্য করা না হয়। চায়ের আর সত্যামন জমল না। পিটার বুঝে ফেলেছে খারাপ কিছু একটা হয়েছে ববির, তাই খুব গম্ভীর হয়ে গেল। ফিলিস বোনের বাহুতে হাত বুলিয়ে দিতে গিয়ে উল্টে ফেলল চায়ের কাপ। একটা কাপড় এনে টেবিল মোছার ছুতোয় কিছুটা সামলে নিল ববি। কিন্তু ওর মনে হতে লাগলো চা খাওয়া বুঝি আর কোনোদিন শেষ হবে না। সব কষ্টেরই শেষ আছে। চা পর্বও শেষ হলো এক সময়। ট্রে তুলে নিল মা, ববি গেল তার সঙ্গে। দোষ স্বীকার করতে গেল। পিটারকে বলল ফিলিস, কি করেছে তাই ভাবছি। আর কি হবে, ভেঙেছে কিছু একটা, বলল পিটার। কিন্তু সেজন্য বোকার মতো কাদাকাটিরও তো কোনো অর্থ হয় না। দুর্ঘটনা ঘটে গেলে মা কোনোদিন চেঁচামেচি করে না। শোনো, হ্যাঁ, ওপরে যাচ্ছে মাকে নিয়ে। খুব সম্ভব সারসাক্কা ওই কাচের জগটাই নিয়ে যাচ্ছে দেখাতে। ওদিকে রান্নাঘরে ট্রেটা নামিয়ে রাখতে মার হাত চেপে ধরেছে ববি। কিরে? ওপরে চলো মা, যেখানে কেউ আমাদের কথা শুনতে না পায়, চাপা গলায় বলছে ববি। মাকে নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল ববি। তারপর কথা হারিয়ে ফেলে দাঁড়িয়ে রইল মূর্তির মতো। চা খেতে খেতে ভেবেছে ও কীভাবে শুরু করবে। আমি সব জেনে ফেলেছি মা, কিংবা তোমার গোপন কথা আর গোপন নেই মা, এরকম কিছু বলে শুরু করবে ভেবেছিল। কিন্তু বদ্ধ ঘরে মার সঙ্গে একা হয়ে একটি কথাও বের করতে পারল না মুখ দিয়ে। হঠাৎ মাকে জড়িয়ে ধরে ফোপাতে শুরু করলো। বারবার শুধু বলছে, মা, মা গো। মা ওকে জড়িয়ে ধরে অপেক্ষায় থাকলো। কিছুটা সামলে নিয়ে মাকে ছেড়ে বিছানার ধারে গেল ববি। তোশকের নিচ থেকে কাগজটা বের করে আঙ্গুল দিয়ে দেখালো খবরটা। ববি কাগজটার দিকে এক নজর চেয়ে বুঝে ফেলল মা সব। কাতর কণ্ঠে বলল, নিশ্চয়ই তুমি বিশ্বাস করনি। তোমার কি মনে হয় তোমার বাবা এই কাজ করতে পারে? অসম্ভব, প্রায় চেঁচিয়ে উঠল ববি। কান্না থেমে গেছে ওর। ঠিক বলেছ, বলল মা, ওসব মিথ্যে কথা। ওরা ওকে জেলখানায় পুরে দিয়েছে, কিন্তু আমি জানি কোনো অন্যায় করেনি তোমার বাবা। ও অত্যন্ত ভালো, মহৎ চরিত্রের, সম্মানিত একজন মানুষ। আমাদের আপন লোক, আমরা ওকে চিনি। ভুল একদিন মানুষের ভাঙবেই। ততদিন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অন্যায়ের কাছে মাথা নিচু করলে চলবে না। আবার মার বুকে ঢুকলো ববি। বলছে, বাবা কত কষ্টে আছো তুমি বাবা। একটু পর সামলে নিয়ে বলল, আমাকে বলনি কেন মা? তুমি ওদেরকে বলবে? জিজ্ঞাসা করল মা। অসম্ভব, জবাব দিল ববি। কেন? কারণ কারণ মন ছোট হয়ে যাবে ওদের, খুব বেশি বাচ্চা তো। ঠিক, এজন্যই তোমাকে বলিনি। এখন আমরা দুজন একে অপরকে সাহস জোগাতে পারবো। হ্যাঁ, বলল ববি। আচ্ছা মা, সবটা আমাকে খুলে বলতে কি তোমার খুব কষ্ট হবে? পরিষ্কারভাবে বুঝতে চাই আমি। সব খুলে বলল মা। সেদিন রাতে বাবা যখন গল্প করছিল সবার সঙ্গে, খেলনা ইঞ্জিনটা মেরামত করা নিয়ে কথা হচ্ছিল, ওই লোক দুজন আসলে এসেছিল তাকে গ্রেপ্তার করতে। অভিযোগ, বাবা নাকি রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার করেছে রাশানদের কাছে। সে নাকি একজন বিশ্বাসঘাতক স্পাই। বিচার কক্ষে হাজির ছিল মা। বাবার বিরুদ্ধে প্রমাণ হিসাবে বেশ কিছু চিঠি হাজির করা হয়েছে কোর্টে। সেগুলো নাকি পাওয়া গেছে বাবার অফিসের ডেস্কে। এইসব চিঠি পড়ে জুরিদের ধারণা হয়েছে যে বাবা দোষী।
ওরা কি করে ভাবতে পারলো বাবা এমন কাজ করতে পারে? কারোর পক্ষেই কি এমন কাজ করা সম্ভব? কেউ না কেউ নিশ্চয়ই করেছে, বলল মা। তবে সমস্ত তথ্য প্রমাণ ছিল তোমার বাবার বিরুদ্ধে। হ্যাঁ, এই চিঠিগুলো বাবার ডেস্কে গেল কি করে? কেউ একজন নিজে বাঁচবার জন্য ওগুলো রেখে দিয়েছিল তোমার বাবার ডেস্কে। আসলে সেই লোকটাই কাজটা করেছিল এতদিন ধরে গোপনে। জানাজানি হয়ে যাওয়ায় ধরা পড়বার আগেই দোষটা চাপিয়ে দিয়েছে তোমার বাবার ঘাড়ে। নিশ্চয়ই ওর খুব খারাপ লেগেছে কাজটা করে, বলল ববি। খারাপ লাগতে হলে হৃদয় থাকতে হয়, বলল মা কঠোর কণ্ঠে। আর হৃদয় থাকলে কেউ এ কাজ করতে পারে না। এমনও তো হতে পারে ধরা পড়ার ভয়ে লোকটা চিঠিগুলো বাবার ডেস্কে লুকিয়েছিল। উকিলকে বলো না কেন যে আসলে বাবা নয়, দায়ী ওই লোকটাই। বাবার ক্ষতি করতে চায় এমন লোক তো নিশ্চয়ই ছিল অফিসে। নিশ্চয়ই, কিন্তু সে যে ঠিক কোনজন কি করে বলা যাবে? যে লোকটা তোমার বাবার অধীনে কাজ করত সে এখন পদোন্নতি পেয়ে তার জায়গায় বসেছে। কাজকর্ম বুদ্ধিতে তোমার বাবা ওর চেয়ে অনেক বেশি উপযুক্ত ছিল বলে লোকটা তোমার বাবাকে হিংসা করত। আর তোমার বাবাও ওই লোকটাকে পুরোপুরি বিশ্বাস করত না। এসব যদি ব্যাখ্যা করে উকিল বা জজ সাহেবকে বলা যায় তাহলে কাজ হবে না? কেউ শুনবে না, তিক্ত কণ্ঠে বলল মা। কেউ না। চেষ্টার ত্রুটি করিনি আমি, সব কিছু করেছি। রায় হয়ে গেছে, সাজা হয়ে গেছে। এখন আর কিছু করবার নাই। আমরা এখন সাহসের সঙ্গে বুক বাঁধতে পারি, ধৈর্য ধরতে পারি, আর 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 প্রার্থনা করতে পারি ঈশ্বরের কাছে। মা, তুমি খুব শুকিয়ে গেছো, হঠাৎ বলল ববি। কিছুটা। তুমি শুধু ভালো না মা, পৃথিবীর সব থেকে সাহসী মানুষ। এ নিয়ে আর কোনো কথা নয়, কেমন? শান্ত কণ্ঠে বলল মা। এটা একটা বিপদ। সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে, কষ্ট সহ্য করতে হবে। এসব কথা আর ভাবতে যেও না লক্ষ্মী। তোমরা তোমরা যদি হাসি আনন্দে মজায় থাকো, আমার কষ্ট অর্ধেক দূর হয়ে যায়। চলো, মুখটা ধুয়ে নাও, আমরা কিছুক্ষণ বাগানে হাঁটব। অপর দুজন ববির সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করল। কেউ কিছু জিজ্ঞেস করল না। কি দোষ করে অমন কাদাকাটি করছিল জানার জন্য ফিলিসের মনটা বড়ই আকুলি বিকুলি করছিল। কিন্তু পিটার বলেছে, যাই ভাঙুক, প্রশ্ন করে ববিকে বিব্রত করা মোটেই উচিত হবে না, হাজার হোক আপন বোন। এতই ভালো করে বুঝিয়েছে পিটার যে রাতে ববিকে একা পেয়েও উসখুস করছে, কিন্তু একটি প্রশ্নও করেনি ফিলিস। সপ্তাহখানেক পর সময় ও সুযোগ বের করে নিয়ে একা হলো ববি। আবার একটা চিঠি লিখতে বসলো সেই বৃদ্ধ লোককে। প্রিয় বন্ধু, এই কাগজে কি লেখা আছে একটু পড়ে দেখুন। এটা সম্পূর্ণ মিথ্যা। বাবা এ কাজ করেনি। মা আমাকে বলেছে আর কেউ বাবার ডেস্কে রেখেছিল কাগজগুলো। বলেছে যে লোকটা বাবার অধীনে কাজ করত, সে এখন বাবার জায়গায় কাজ করছে। লোকটা নাকি বাবাকে খুব হিংসা করত। বাবাও ওকে অনেক দিন থেকে সন্দেহ করত, কিন্তু কেউ মার কথা শোনেনি। ভুল বিচার করে শাস্তি দিয়েছে বাবাকে। আপনার মাথায় অনেক বুদ্ধি আছে। আপনি রাসান ভদ্রলোকের স্ত্রীকে খুঁজে বের করেছেন। তাছাড়া আপনার মতো ভালো মানুষ হয় না। আপনি কি চেষ্টা করে বের করতে পারবেন না আসলে কে রাষ্ট্রদ্রোহিতা করেছিল? আমি জানি আমার বাবা এ কাজ করেননি, কারণ একজন সত্যিকারের সৎ ইংরেজ এটা কিছুতেই করতে পারে না। তাছাড়া আমার বাবাকে তো আমি চিনি। আমি শপথ করে বলতে পারি এ ধরনের কাজ করা তার পক্ষে সম্ভবই না। আসল অপরাধীকে ধরতে পারলে ওরা নিশ্চয়ই বাবাকে ছেড়ে দিত। মার অবস্থা খুব খারাপ, দিন দিন শুকিয়ে যাচ্ছে। বেশ কিছুদিন আগে আমাদের বলেছিল দুনিয়ার সব বন্দী আর কয়েদিদের জন্য যেন প্রার্থনা করি। কেন বলেছিল হঠাৎ এই পুরানো কাগজটা পড়ে এখন বুঝতে পারছি। আমাকে সাহায্য করুন প্লিজ। পিটার আর ফিল কিচ্ছু জানে না। মা ছাড়া আর কেউ নেই আমাদের যে সাহায্য করবে। আপনি একটু চেষ্টা করে দেখবেন, আমরা কৃতজ্ঞ থাকব। ইতি আপনার স্নেহের ছোট্ট বন্ধু রবার্টা। পুনশ্চ, এই চিঠির কথা মা জানে না। বলিনি এজন্য যে যদি আপনার পক্ষে কিছু করা সম্ভব না হয় মা শুধু শুধুই আশায় আশায় থাকবে। তবে আমি জানি আপনার পক্ষে সম্ভব হবে। স্নেহের ববি। খবরের কাগজ থেকে বিচারের খবরটা কেটে চিঠির সঙ্গে খামে ভরল ববি। তারপর চলল স্টেশনের দিকে। পিছনের দরজা দিয়ে বেরিয়ে রাস্তা ধরে গেল, যাতে ভাই বোন কেউ টের না পায়।
স্টেশন মাস্টারের হাতে খামটা দিয়ে অনুরোধ করল ববি যেন পরদিন সকালে তিনি ওটা বৃদ্ধ ভদ্রলোকের হাতে দেন। বাগানের পাঁচিলের উপর চড়ে বসে আছে পিটার ও ফিলিস। ওকে দেখে চিৎকার ছাড়ল, কোথায় গেছিলে? কোথায় আবার, স্টেশনে, বলল ববি। দরজার তালার উপর একবার রেখে হাত বাড়িয়ে দিল উপরের দিকে। হেইও বলে একটা টান লাগাও দেখি পিট। হাতটা ধরে দেওয়ালে উঠতে সাহায্য করলো ওকে পিটার। ওদের জামাকাপড়ের অবস্থা দেখে তাজ্জব হয়ে গেল ববি। ব্যাপারটা কি? কাদা মেখে ভূত হলে কি করে? দেওয়ালের উপর গোটা কয়েক ভেজা মাটি দিয়ে তৈরি বাঁকাতেরা শিল্পকর্ম দেখে বোঝা গেল। মোটা পাইপের মতো দেখতে, তবে একদিকের মুখ বন্ধ। এগুলো হচ্ছে বাসা, পাখির বাসা, ঘোষণা করলো পিটার। তারপর আরও একটু ব্যাখ্যা করলো, শোয়ালো পাখির বাসা। চুলায় সেকে শুকিয়ে নেব, তারপর ঝুলিয়ে দেব কোচ হাউজের ছাতের কিনারায়। হ্যাঁ, বলল ফিলিস। আর এখন থেকেই তুলা চুল আর উল জমাতে শুরু করব। বসন্তকালে ওগুলো দিয়ে সুন্দর লাইনিং করে দেবে ঘরের ভিতরে। সোয়ালেরা কত খুশি হবে। অসহায় বোবা জানোয়ার আর পাখিদের কষ্ট দূর করার জন্য মানুষের আরও অনেক কিছু করা উচিত, বলল পিটার গম্ভীর চালে। আমাদের আগে আরও মানুষের ভাবা উচিত ছিল সোয়ালোদের কথা। সবাই যদি সব ভেবে ফেলে তাহলে আর কারো কিছু ভাবার থাকবে না, মন্তব্য করল ববি। বাসাগুলো দেখো, সুন্দর হয়েছে না? বলেই ধরার জন্য হাত বাড়ালো ফিলিস। সাবধান সাবধান ফিল। আরে ছাগলি! পিটারের সাবধান বাণী কোনো কাজে এলো না। ইতিমধ্যে যা ঘটার ঘটে গেছে। আঙ্গুলের চাপে এক মুঠো কাদায় পরিণত হলো পাখির বাসা। দেখো দেখো, দেখলে এবার? আরে যেতে দাও, ববির সান্ত্বনা। এটা আমারগুলোর একটা, বলল আহত ফিলিস। কাজেই তোমার বকাবকির কোনো দরকার নেই পিট। হ্যাঁ, প্রত্যেকটা বাসায় তোমাদের নামের প্রথম অক্ষর লেখা আছে, যাতে সোয়ালোরা বুঝতে পারে কোনটা কে বানিয়েছে, কার প্রতি ওদের কৃতজ্ঞ থাকতে হবে, কাকে ভালোবাসতে হবে। আরে বুদ্ধ, সোয়ালোরা কি পড়তে জানে? তুমি বুদ্ধ, খেপে গেল ফিলিস। তুমি কি করে জানো পারে না? বাসা বানাবার বুদ্ধি কার মাথা থেকে এসেছিল শুনি? চেঁচিয়ে উঠল পিটার। আমার মাথায়, সমান জোরে চেঁচালো ফিলিস। আরে না, ভ্যাংচি কাটল পিটার। তুমি চড়ুই পাখিদের জন্য আইভি জালে খড় জড়িয়ে দেওয়ার কথা ভেবেছিলে। সেটা করলে ডিম দেওয়ার অনেক আগেই পচে গলে নষ্ট হয়ে যেত সব। আমি মাটি দিয়ে সোয়ালোদের জন্য ঘর বানাবার কথা বলেছি। তাতে কি? তুমি কি বলেছ তাতে আমার কিচ্ছু আসে যায় না। আরে দাঁড়াও দাঁড়াও, বলল ববি। এই দেখো, তোমার ভাঙ্গা বাসাটা আবার ঠিক হয়ে গেছে। একটা কাঠি দাও, তোমার নামের প্রথম অক্ষরটা বসিয়ে দিই। কিন্তু তোমাদের দুজনেরই তো নামের প্রথম অক্ষর পি। পাখিরা আলাদা করে চিনবে কি করে? হাতের লেখা দেখে? আমি এফ লিখেছি, ফয়ের মতো শোনায় তাই এফ দিয়েছি। পি দিলে ওরা ভুলভাল উচ্চারণ করত। আমাকে ডাকতো পিলিস বলে, আর পিটারকে ডাকতো ফিটার। ওরা বানানো জানে না, উচ্চারণও জানে না। পিটার তার মত পাল্টাবে না। তাহলে ক্রিসমাস বা ভ্যালেন্টাইন কার্ডে ওদের গলায় রিবন বাঁধা অক্ষর ঝুলানো থাকে কেন? ওরা যদি পড়তে না পারে তাহলে কি করে বোঝে কার কাছে কোথায় যেতে হবে? আরে ওসব ছবি, আঁকা ছবি। সত্যিকারের কোনো পাখির গলায় অক্ষর ঝোলানো দেখেছো কোনোদিন? ওহো, হঠাৎ বলে উঠল ববি। আগামীকাল পেপার চেজ হবে। কাদের? চট করে জানতে চাইল পিটার। গ্রামার স্কুল। পার্কসের ধারণা খরগোশটা রেল লাইন ধরে যাবে বেশ বহুদূর। সুড়ঙ্গের কাছে গিয়ে দাঁড়ালে অনেক দূর পর্যন্ত দেখা যাবে। পাখির অক্ষর জ্ঞান উড়ে গেল পেপার চেজের হাওয়ায়। ওরা তিনজন মেতে উঠল সেই গল্পে। মার কাছে গিয়ে আগামীকাল লাঞ্চ সঙ্গে নিয়ে সারাদিনের জন্য পেপার চেজ দেখতে যাওয়ার অনুমতি নিয়ে নিল। গুহার দিকে গেলে পেপার চেজ যদি মিস করি শ্রমিকদের কাজ দেখতে পারবো। রওনা হয়ে গেল পিটার। সেই যে পাথর ধস নেমেছিল রেল লাইনের উপর, ছেলেমেয়েরা লাল ফ্লানেল উড়িয়ে ট্রেন থামিয়ে দুর্ঘটনা ঠেকিয়েছিল, সেখানে কাজ চলছে। রেল লাইনের উপর থেকে পাথর মাটি গাছ সরিয়ে ট্রেন চালু করে ফেলা হয়েছে অনেক আগেই, কিন্তু আশপাশটা পরিষ্কারের কাজ চলছে এখনও। কোদাল, কুঠার, শাবল, গাইতি এইসব নিয়ে যারা কাজ করে তাদের কাজ দেখায় দারুণ মজা। ওরা তিনজন এমনই মগ্ন হয়ে গেল কাজ দেখায় যে পেপার চেজের কথা ভুলেই গেল বেমালুম। হঠাৎ চমকে উঠল পেছন থেকে কেউ কথা বলে ওঠায়। আমাকে একটু রাস্তা দাও প্লিজ, বলে উঠেছে খরগোশ। বেশ বড় সড়ো একটা ছেলে, ঘামে ভেজা, কালো চুল কপালের সঙ্গে লেপ্টে আছে। ছেঁড়া কাগজের একটা ব্যাগ ফিতে দিয়ে বাঁধা রয়েছে কাঁধের সঙ্গে,
ঝুলছে বগলের নিচে। ওরা সরে দাঁড়াতে লাইন ধরে ছুটল খরগোশ। বেলচায় ভর দিয়ে দেখছে শ্রমিকরা। একটানা দৌড়ে গুহামুখ দিয়ে ঢুকে অদৃশ্য হয়ে গেল ছেলেটা। কাজটা বেআইনি, বলল ফোরম্যান। যেতে দিন, বলল সবচেয়ে বয়স্ক শ্রমিক। আপনি কি কোনোদিন তরুণ ছিলেন না মিস্টার বেটস? রিপোর্ট আমাকে করতেই হবে, বলল ফোরম্যান। একটা খেলা চলছে, সেটা নষ্ট করার কি দরকার? কোনো ছুতোই প্যাসেঞ্জাররা লাইন ডিঙ্গোতে পারবে না, উপবিধি আওড়ালো ফোরম্যান বিড়বিড় করে। ও তো কোনো প্যাসেঞ্জার না, বলল আরেক শ্রমিক। তাছাড়া লাইনের উপরেও যায়নি, অন্তত যতক্ষণ দেখা গেল, বলল আরেকজন। কোনো ছলছুতাও তো করল না, মুচকি হেসে বলল তৃতীয়জন। আরে চোখের আড়াল মানে মনের আড়াল, বললেন বয়স্ক শ্রমিক। ভুলে যান, ভুলে যান। এইবার ছোট ছোট কাগজের টুকরো দেখে খরগোশকে অনুসরণ করে এসে হাজির হলো হাউন্ডের দল। 30 জন ওরা। নেমে এলো খাড়া সিঁড়ি বেয়ে। ববি, ফিলিস আর পিটার প্রত্যেকেই শুনল। 30টা হাউন্ড ছুটছে খরগোশের পিছনে। সিঁড়ি বেয়ে নেমে ওদের দলপতি একটু ইতস্তত করল। তারপর লাইনের ধারে কাগজের টুকরো দেখে ছুটল গুহামুখের দিকে। তাকে অনুসরণ করছে 1 জন, 2 জন, 3 জন, 6 জন আর 7 জনের দল বেঁধে হাউন্ডের দল। অন্ধকার গুহার ভিতরে হারিয়ে গেল ওরা। লাল জার্সি পরা শেষ ছেলেটাকে দেখে মনে হলো একটা জ্বলন্ত মোমবাতি। গিলে নিল অন্ধকার গুহা। গেল তো, বলল ফোরম্যান, কিন্তু জানে না কিসের মধ্যে গেল। অন্ধকারে দৌড়ানো চারটিখানিক কথা না, তারপরও 2-3টি বাঁক আছে গুহার ভিতরে। অনেকক্ষণ লাগবে ওদের গুহা থেকে বেরোতে, জানতে চাইল পিটার। কমপক্ষে 1 ঘন্টা, কিংবা আরও কিছু বেশি। তাহলে চলো, আমরা 3 জন উপর দিয়ে ওপাশে চলে যাই, বলল পিটার। ওদের অনেক আগেই পৌঁছে যাব আমরা। দেখতে পাবো বেরিয়ে আসছে ওরা একের পর এক। কথাটা পছন্দ হলো সবার, ছুটল। সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো ওরা। এই সিঁড়িরই মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে রাসান অতিথিদের জন্য চেরি ফল পাড়তে চেয়েছিল ওরা। যে পাহাড় কেটে গুহা তৈরি করা হয়েছে, খাড়াই বেয়ে সেটার চূড়ার দিকে গেল ওরা। বেশ খাটুনি, একেবারে আলপসের মতো। হাঁপাতে হাঁপাতে বলল ববি। আন্দেজেও বলতে পারো, পিটার জবাব দিল। আমার কাছে মনে হচ্ছে এটা হিমি। কি জন্য নাম? প্রায় ফোপাচ্ছে ফিলিস। ওই যে মাউন্ট এভারলাস্টিং। এসো থামি। আরেকটু টিকে থাকো। পিটারও হাঁপাচ্ছে। আর 1 মিনিটের মধ্যে দম ফিরে পাবে, মানে দ্বিতীয় দম। রাজি হলো ফিলিস। ছুটতে থাকলো ওরা। কিছুটা সমতল ঢাল পেলে দৌড়াচ্ছে। মাঝে মাঝে বড় পাথর ডিঙ্গাতে হচ্ছে ওদের। গাছের ডাল ধরে 4 হাত পায়ে এগোচ্ছে। কখনো বা গাছের গুড়ি আর পাথরের ফাঁক গলে উঠে যাচ্ছে উপরে। এইভাবে উঠতে উঠতে অবশেষে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল 3 জন। বহুদিনের একটা ইচ্ছে পূরণ হলো। হল্ট, হাঁক ছাড়ল পিটার। তারপর চিত হয়ে শুয়ে পড়ল ঘাসের উপর। পাহাড়ের চূড়ায় এত সুন্দর ঘাসের গালিচা পাতা আছে, ভাবতেই পারেনি ওরা। 1-8টা শ্যাওলা পড়া পাথর আর ছোট কয়েকটা অ্যাশ ট্রি রয়েছে কেবল ছড়িয়ে ছিটিয়ে। মেয়েরাও শুয়ে পড়ল। যথেষ্ট সময় আছে। ফোঁস নিঃশ্বাসের ফাঁকে বলল পিটার, এবার খালি নিচে নামা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উঠে পড়ল ওরা। চারিদিকে চোখ বলিয়ে ববি বলল, দেখো দেখো। কি দেখব, জানতে চাইল ফিলিস। দৃশ্য, বলল ববি। দৃশ্য বিশ্রী লাগে আমার, বলল ফিলিস। তোমারও তো, তাই না পিটার? চলো নামি এবার, সোজাসাপটা বলল পিটার। এটা সমুদ্রের দৃশ্যের মতো না, খালি লোনাপানি, বালি আর ন্যাড়া পাহাড়। এটা হচ্ছে মার কবিতার বইয়ে একা রঙিন কাউন্টির মতো। হ্যাঁ, ওকে সমর্থন করল পিটার। ধুলার চিহ্ন পর্যন্ত নেই। গির্জার চূড়োটা দেখো। গাছপালার মাঝখান দিয়ে ঠেলে উপরে উঠেছে। মনে হচ্ছে কলমদানিতে খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে কলম। সত্যিই সুন্দর। মুগ্ধ দৃষ্টি বোলালো ববি চারপাশে। কষ্ট করে ওঠাটা সার্থক হলো। ওঠা সার্থক হবে পেপার চেস দেখতে পেলে, বলল বাস্তববাদী ফিলিস। চলো এবার খালি নিচে নামা। 10 মিনিট আগেই বলেছি আমি কথাটা, বলল পিটার। আর আমি বলছি এখন, তাতে কি হয়েছে? চলো নামি। অনেক সময় আছে, ব্যস্ত হওয়ার কিছু নেই। কিন্তু পিটারের আশ্বাসে আস্থা রাখতে পারল না ফিলিস। বারবার তাগেদা দিচ্ছে, ফলে আবার শুরু হলো নামা। হিসেবে ভুল করে ফেলেছে ওরা। টানেলের মুখ থেকে প্রায় 200 গজ দূরে নেমে এসেছে। কাজে আবার হেঁটে আসতে হলো এতটা পথ।
কিন্তু কারোর কোনো চিহ্ন নেই, না খরগোশের না হাউন্ডদের। অনেক আগেই বেরিয়ে গেছে ওরা, হতাশ কণ্ঠে বলল ফিলিস। আমার তা মনে হয় না। ইটের তৈরি প্যারোপেটের উপর দিয়ে নিচের দিকে চেয়ে বলল ববি। আর যদি চলেও গিয়ে থাকে, এখান দিয়ে ট্রেন বেরোতে দেখা যাবে, ঠিক যেন ড্রাগন বেরিয়ে যাচ্ছে আস্তানা ছেড়ে। ওপর থেকে কোনোদিন দেখিনি আমরা আগে। 2 মিনিট পর পর একই কথা বারবার বলে চলল ফিলিস। আমি জানি অনেক আগে চলে গেছে পেপার চেজ। হঠাৎ নিচের দিকে চেয়ে পিটার চেঁচিয়ে উঠল, দেখো দেখো, এই যে এতক্ষণে আসছে। রোদে গরম হয়ে থাকা দেওয়ালের উপর দিয়ে ঝুঁকল ওরা সবাই। সুড়ঙ্গের ছায়া থেকে বেরিয়ে এলো খরগোশ। দৌড়ের গতি কমে গেছে অনেক। দেখলে এখন, চেঁচিয়ে উঠল পিটার। কি বলেছিলাম, এবার আসবে হাউন্ডগুলো। খানিক বাদে বেরিয়ে এলো হাউন্ডরা, 1 জন 2 জন 3 জন 6 জন ও 7 জনের সারি বেঁধে। এদের গতিও খুব কম, ক্লান্ত হয়ে পড়েছে সবাই। 2-3 জন বেরোলো অন্যদের চেয়ে অনেক পরে। ব্যাস হয়ে গেল, ববি বলল। এবার কি করা যায়? ওই ওপাশের জঙ্গলে উঠে গিয়ে চলো লাঞ্চ খেয়ে নি, ফিলিসের প্রস্তাব। ওখান থেকে কয়েক মাইল পর্যন্ত দেখতে পাবো ওদের। একটু দাঁড়াও, বলল পিটার। শেষ হয়নি এখনো। লাল যাচ্ছি পরা হাউন্ডটা বেরোয়নি এখন পর্যন্ত। শেষটা দেখে তারপর লাঞ্চ। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও লাল জার্সি পরা ছেলেটা বের হলো না। এসো লাঞ্চ খেয়ে নি। অস্থির হয়ে পড়ল ফিলিস। পেট জ্বলছে খিদেই। লাল জার্সি অন্যদের সঙ্গে বেরিয়ে গেছে, তোমরা খেয়াল করনি। কিন্তু ওর কথায় কান দিল না কেউ। ববি পিটার দুজনেরই ধারণা লাল জার্সি বের হয়নি এখনো। চলো টানেলের মুখে নেমে যাই, পিটারের প্রস্তাব। তাহলে একেবারে সামনে থেকে দেখতে পাবো ওকে। আমার ধারণা মাথাটা ঘুরে ওঠায় ম্যানহোলে বসে বিশ্রাম নিচ্ছে, এসে পড়বে এখনই। বব, তুমি এখানেই থাকো। আমি সিগন্যাল দিলে নামবে নিচে, নইলে কখন ফুরুত করে বেরিয়ে যাবে এই গাছপালার জন্য দেখতেই পাবো না। ববি পাহারায় থাকলো। বাকি 2 জন নিচে নেমে ইশারা করতে সেও নেমে গেল। কিন্তু কোনো খবর নেই লাল হাউন্ডের। ইস, চলো না কিছু খেয়ে নি, কোকিয়ে উঠল ফিলিস। খেতে না দিলে কিন্তু এখন মরেই যাব, পরে খুব দুঃখ হবে তোমাদের। আহা, বিরক্ত হলো পিটার। ওকে 2টো স্যান্ডউইচ দাও তো বব, তবে যদি ওর পচা মুখটা বন্ধ হয়, বলেই হাসল। আমাদেরও একটা করে খেয়ে নেওয়া বোধহয় উচিত হবে, কারণ শক্তি সংগ্রহ করে রাখা ভালো, দরকার পড়তে পারে। তবে একটার বেশি না, হাতে সময় নেই। শক্তি কী জন্য, বলে স্যান্ডউইচ কামড় দিল ববি। খিদে ওরও লেগেছে। এখনও টের পাওনি? পাকা বুড়োর মতো ভঙ্গিতে মাথা নাড়ল পিটার। ছোট্ট খুকিদের উদ্দেশ্যে, লাল জার্সির হাউন্ড কোনো দুর্ঘটনায় পড়েছে, অন্তত আমার তাই বিশ্বাস। এমনকি এই মুহূর্তে ও হয়তো ট্রেন লাইনের উপর মাথা রেখে পড়ে আছে, অজ্ঞান, অসহায়। যে কোনো দিক থেকে একটা এক্সপ্রেস ট্রেন এসে চুপ করলে, ধমকে উঠল ববি। পর মুহূর্তে হাতের অবশিষ্ট স্যান্ডউইচ ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এসো ফিল, আমার গা ঘেঁষে থাকবে। যদি কোনো ট্রেন এসে পড়ে, সুড়ঙ্গের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়াবে আর জামাকাপড় টেনে রাখবে শরীরের সাথে। আমাকে আর একটা স্যান্ডউইচ দাও, তারপর যাব, আবদার ধরল ফিলিস। প্রথমে যাব আমি, বলেই পা বাড়ালো পিটার, কারণ বুদ্ধিটা আমার। ট্রেনে থাকলে টানেল একরকম, এক মরণ চিৎকার দিয়ে ওঠে ইঞ্জিন। তারপরে ট্রেনের খটর মটর খটমট শব্দ অন্যরকম হয়ে যায়, কেমন গম্ভীর আর জোরালো। বড়রা জানালা লাগিয়ে দেয়। একটু পরে বাতি জ্বলে ওঠে ট্রেনের ভিতর, কারণ বাইরেটা তখন ঘুটঘুটে আধার হয়ে গেছে। তারপর ট্রেনের আওয়াজ হালকা হয়ে গেলেই বোঝা গেল আবার খোলা ময়দানে বেরিয়ে এসেছে ট্রেন। জানালা খুলে দিলে আবার দেখা যাবে লাইনের পাশে টেলিগ্রাফের তারগুলো পোস্টের মাথায় একটা করে চাটি দিয়েই চট করে নিচু হয়ে যাচ্ছে, আর দূরের গ্রামগুলো ধীর ভঙ্গিতে ঘুরছে উল্টো দিকে। কিন্তু টানেলের ভেতর থাকলে ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম। ঠিকমতো হাঁটা যায় না, পাথর আর নুড়িগুলো নড়চড়ে। কথা বললে গলার স্বর অন্যরকম শোনায়। আর বেশ অনেকক্ষণ ধরে হাঁটলে ধীরে ধীরে ঘনিয়ে আসে আধার। আধার হয়ে আসতেই থমকে দাঁড়ালো ফিলিস। ববির স্কার্ট ধরে এমন এক টান মারল যে প্লেটের ভাঁজ খুলে গেল গজখানিক। আমি ফিরে যাব, বলল। আমার ভালো লাগছে না। একটু পরে ঘন কালো অন্ধকার হয়ে যাবে, আধারে আমি যাব না। তোমরা যে যাই বলো, কিছুতেই আমি। গর্ধবের মতো কথা বলো না, ধমক দিল পিটার। আমার কাছে কয়েকটা মোমবাতির টুকরো আর ম্যাচ আছে। আরে
কিসের আওয়াজ? মৃদু গুঞ্জনের মতো একটা শব্দ হচ্ছে রেল লাইনে। পাশের তার কাঁপছে, শব্দটা দ্রুত বাড়ছে। ট্রেন আসছে, বলল ববি। কোন লাইনে? ছাড়ো আমাকে, আমি চলে যাব। চেঁচাচ্ছে আর শরীর মুচড়ে ববির হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে ফিলিস। ভয়ের কি আছে? শান্ত গলায় বলল ববি। বিপদের আশঙ্কা নেই, শুধু সরে দাঁড়াতে হবে। জলদি এসো। হাঁক ছাড়ল পিটার। তাড়াতাড়ি, ম্যানহোল। ট্রেনের আওয়াজ অনেক বেড়ে গেছে, কিন্তু শোনার উপায় নেই। তবে পিটারের গলা ফাটানোর চিৎকার কানে গেল ববির। ম্যানহোলের দিকে টেনে নিয়ে চলল সে ফিলিসকে। লাইনের পাশের তারে হোঁচট খেল ফিলিস, ফলে শেষটুকু হেসড়ে টেনে নিয়ে যেতে হলো ওকে। তিনজন ম্যানহোলের নিরাপদ আশ্রয়ে গিয়ে দাঁড়ালো। এদিকে দ্রুত এগিয়ে আসছে ট্রেন, দ্রুত বাড়ছে তার গর্জন। মনে হলো আওয়াজে কানের পর্দা ফেটে যাবে। অনেক দূরে ওটার আগুন চোখ দেখা গেল। যত এগোচ্ছে ততই বড় হচ্ছে, ততই উজ্জ্বল হচ্ছে আলো। ওটা সত্যিই একটা ড্রাগন, আমি আগেই জানতাম। অন্ধকারে এসে নিজের রূপ ধারণ করে, বলল ফিলিস। কিন্তু একটা কথাও শুনতে পেল না কেউ। হুড়মুড় করে এসে পড়ল ট্রেন। যেমন গর্জন, তেমনি ফোসফাস, খটাখাট মটামট। ক্যারিজের ভিতর উজ্জ্বল আলো দেখা যাচ্ছে কাচের জানালা দিয়ে। ধোঁয়ার গন্ধ, গরম বাতাস, যেন প্রচণ্ড তুফান ঢুকে পড়েছে গুহাপথে। ফিলিস আর ববি পরস্পরকে জড়িয়ে ধরে আছে। এমনকি পিটার পর্যন্ত চেপে ধরে আছে ববির একটা হাত। পরে অবশ্যও বলেছে, পাছে ববি ভয় পায় তাই নাকি ওর হাত ধরেছিল। যেমন ঝড়ের বেগে এসেছিল, তেমনি চলে গেল রেলগাড়ি। টেল লাইট সরে যাচ্ছে দূরে, দ্রুত কমে আসছে আওয়াজ। একটু পরেই সরাত করে বেরিয়ে এলো গুহা থেকে। মুহূর্তেই শান্তি, স্বস্তি আর নিরাপত্তা নেমে এলো সুড়ঙ্গের ভিতর। বাপরে, ফিসফিসিয়ে বলল তিনজন একই সাথে। কাপা হাতে একটা মোমবাতির টুকরায় আগুন ধরালো পিটার। চলো এবার, বলেই পা বাড়ালো সামনে। হায় হায়, ফিলিসের মনে পড়ল, লাল জার্সির হাউন্ডটা যদি সত্যিই লাইনের উপর জ্ঞান হারিয়ে থাকে। সেটা আমাদের গিয়ে দেখতে হবে, বলল পিটার। আমরা স্টেশনে গিয়ে লোক পাঠালেই তো পারি। সামনে এগোতে চায় না ফিলিস। তুমি বরং এখানেই অপেক্ষা করো, আমরা দুজন গিয়ে দেখে আসি। ববির এই কথায় কাজ হলো, আর গাইগুই না করে ওদের সঙ্গে চলল ফিলিস। উঁচু করে মোমবাতিটা ধরে আগে আগে যাচ্ছে পিটার। মোম গলে নেমে আসছে হাত বেয়ে। সেদিন রাতে ঘুমোতে গিয়ে হাতের কবজি থেকে কনুই পর্যন্ত লম্বা একটা চলটা চড়চড় করে টেনে তুলেছিল পিটার। 1.5 গজ এগিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো পিটার। হ্যালো বলে হাঁক ছেড়ে দ্রুত পায়ে এগোলোর সামনে। অন্যরাও ছুটল ওর সঙ্গে। তারপর একসঙ্গে দাঁড়িয়ে পড়ল সবাই। ওরা যা খুঁজতে এসেছে সেটা পড়ে আছে 3 ফুট দূরে। চকচকে লাল কিছু একটা চোখে পড়তেই চোখ বন্ধ করে ফেলল ফিলিস। ঢালু পাথরগুলোর উপর পড়ে আছে লাল জার্সি পরা হাউন্ড। দেওয়ালে পিঠ ঠেকিয়ে আধশোয়া হয়ে রয়েছে। হাত দুটো কাঁধ থেকে ঝুলছে নিষ্প্রাণ ভঙ্গিতে, চোখ বন্ধ। লাল ওটা কি রক্ত? ও কি মারা গেছে? জিজ্ঞেস করল ফিলিস, চোখ দুটো আরও শক্ত করে বুঝে। মারা যাবে কেন, গাধা একটা, বলল পিটার। জার্সিটা ছাড়া আর লাল নেই কোথাও, বেচারা জ্ঞান হারিয়েছে। এখন কি করা যায় ভাবছি। ওকে বয়ে নেওয়া যাবে, জানতে চাইল ববি। আমরা বোধহয় পারবো না, বেশ বড় ছেলে। ওর কপালে পানি দিলে কেমন হয়? ওহো, পানি তো নেই, দুধেও একই কাজ হবে। পুরো 1 বোতল আছে বাস্কেটে। তা করা যায়, বলল পিটার। তাছাড়া হাতে তালু ঘষলে কাজ হতে পারে মনে হয়। পাখির পালক পড়ায়, আমি জানি, বলল ফিলিস। ফালতু কথা বলে কী লাভ, কোথায় পালক আছে? আছে, বলে বিজয়িনীর হাসি হেসে পকেট থেকে ভাঙাচোরা একটা শাটল কক বের করল ফিলিস। পিটার এক মনে লাল জার্সির হাত ঘষছে। ববি একের পর এক পালক ছিঁড়ে আগুন ধরিয়ে ওর নাকের কাছে ধরছে। আর ফিলিস দুধের ছিটা দিচ্ছে কপালে আর সমস্যারে বলছে, ওঠো ওঠো, উঠে পড়ো। দুধ দিয়ে ওর কান দুটো ভেজাও, বলল ববি। অডিকলন দিয়ে ভেজাই শুনেছি, কিন্তু আমার মনে হয় দুধেও একই কাজ হবে। ভেজানো হলো কান। কিছু দুধ ঘাড় গলা বেয়ে চলে গেল জার্সির ভেতর। পিটারের মোমবাতি এখন একটা সমতল পাথরের উপর দাঁড়িয়ে জ্বলছে, কিন্তু আলো দিচ্ছে সামান্যই। ওঠো, উঠে পড়ো, বলল ফিলিস। মনে হয় মরে গেছে। ওঠো, উঠে পড়ো, ববি বলল। না, মরেনি। ওঠো। আরে কি হলো, বলে ওর হাত ধরে ঝাঁকি দিল পিটার। এতক্ষণে দীর্ঘশ্বাস ফেলে চোখ মেলল লাল জার্সি।
তারপর আবার চোখ বুজে দুর্বল কণ্ঠে বলল, ছাড়ো আমাকে। দেখলে বেঁচে আছে, আমি জানতাম। খুশিতে লাফাতে শুরু করলো ফিলিস। কি হয়েছে? আমি তো ঠিকই আছি, বলল ছেলেটা। এটুকু ঢুক করে গিলে নাও, বলে দুধের বোতলের মুখটা ওর মুখে ঢোকাবার চেষ্টা করলো পিটার। ছেলেটা বাধা দেওয়ার চেষ্টা করলো এপাশ ওপাশ মাথা নেড়ে, ফলে বেশ কিছুটা দুধ পড়ে গেল। কি এটা? দুধ, বলল পিটার। কোনো ভয় নেই, তুমি এখন বন্ধুদের মাঝে। ফিল, চেঁচামেচি বন্ধ করো তো এই মুহূর্তে। খানিকটা দুধ খেয়ে নাও, বলল ববি, ভালো লাগবে। দুধ খেলো ছেলেটা। তিনজন দাঁড়িয়ে দেখছে। 2-1 মিনিট পরেই দেখবে তরতাজা বোধ করছো, বলল পিটার। হ্যাঁ, এখন একটু ভালো লাগছে, বলল ছেলেটা। সব মনে পড়েছে এখন। উঠে দাঁড়াতে গিয়ে কাতর কণ্ঠে বলল, ওহো, পাটা খুব সম্ভবত ভেঙেই গেছে। পড়ে গিয়েছিলে? জিজ্ঞাসা করল ফিলিস। ওই তারে বেঁধে, বলল ছেলেটা। উঠে আর দাঁড়াতে পারলাম না, তাই দেওয়ালে হেলান দিয়ে বসলাম। ওরে বাপরে বাপ, খুব ব্যথা করছে তো। তোমরা এখানে এলে কি করে? তোমাদের সবাইকে টানেলে ঢুকতে দেখলাম, বেরোনোটাও দেখব বলে পাহাড় ডিঙ্গিয়ে আমরা এপাশে চলে এলাম। সবাই বেরোলো, কিন্তু তুমি বেরোলে না। তাই উদ্ধার করবার জন্য রেস্কিউ পার্টি হিসাবে এসেছি আমরা, গর্বের সঙ্গে বলল পিটার। তোমাদের সাহস আছে বলতে হবে, মন্তব্য করল ছেলেটা। ও কিছু না, বিনয় প্রকাশ করল পিটার। হাঁটতে পারবে আমরা যদি সাহায্য করি? চেষ্টা করে দেখা যায়, বলল ছেলেটা। চেষ্টা করতে গিয়ে দেখা গেল ও কেবল এক পায়ে দাঁড়াতে পারছে, অপর পাটা ল্যাগ ব্যাক করছে বিশ্রী ভঙ্গিতে। উফ, আমাকে বসিয়ে দাও, মনে হচ্ছে মরে যাচ্ছি। কোকিয়ে উঠল ছেলেটা। বসিয়ে দিতেই বলল, ছাড়ো আমাকে, ছেড়ে দাও জলদি। শুয়ে পড়ল পাথরের উপর, চোখ বন্ধ। মোমের কাপা আলোয় একে অপরের মুখ দেখল রেস্কিউ পার্টির সবাই। এখন কি করা? ভ্যাবাচাকা খেয়ে গেছে পিটার। এক কাজ করো, বলল ববি। তোমরা ছুটে গিয়ে লোক ডেকে আনো, সবচেয়ে কাছের বাড়িতে যাও। হ্যাঁ, ঠিক বলেছ, কথাটা পছন্দ হয়েছে পিটারের। চলো ফিল, দাঁড়াও। তুমি পায়ের দিকটা ধরো, আমি আর ফিল ধরছি মাথার দিকটা। একে ম্যানহোলে নিয়ে শুয়ে দিই। তাই করা হলো। জ্ঞান হারিয়ে বুদ্ধিমানের কাজ করেছিল লাল জার্সি হাউন্ড, নইলে এখন চেঁচিয়ে সুড়ঙ্গ ধসিয়ে দিত। আমি থাকছি ওর সঙ্গে, বলল ববি। তোমরা মোমের বড় টুকরোটা নিয়ে রওনা হয়ে যাও। দেখো তাড়াতাড়ি করো, এই টুকরোটা কিন্তু বেশিক্ষণ টিকবে না। তোমাকে এখানে ফেলে রেখে গেলে মা রাগ করতে পারে, একটু দ্বিধায় পড়েছে পিটার। তার চেয়ে আমি থাকি, তুমি আর ফিল যাও। না না, জোরালো কণ্ঠে তাড়া দিল ববি। তোমরা দুজন যাও, তবে তোমার চাকুটা আমাকে দিয়ে যাও। জ্ঞান ফেরার আগেই দেখি ওর জুতোটা খুলে নেওয়া যায় কিনা। যা করছো ঠিক হচ্ছে তো? পিটারের কণ্ঠে সন্দেহ। নিশ্চয়ই, অসহিষ্ণু কণ্ঠে বলল ববি। একে এখানে একা ফেলে রাখা যায়? যাও জলদি করো। ছুটল দুজন। ববি ওদের চলে যেতে দেখল। ওর মনে হলো চিরতরে চলে গেছে ওর ভাই বোন ওকে ফেলে। গোটা বিশ্বব্রহ্মাণ্ড সম্পূর্ণ একা হয়ে গেল ও। কোথাও কেউ নেই, কিচ্ছু নেই। কেঁপে উঠল বুকটা। বোকা মেয়ের মতো ভয় পাচ্ছ তুমি, নিজেকে বকা দিল ববি। ছেলেটার পায়ের কাছে একটা ইটের উপর মোমবাতিটা বসালো ও। তারপর পিটারের চাকুটা কষ্টে সৃষ্টে খুলে ছেলেটার বুটের ফিতা কেটে সাবধানে খুলে নিল বুটটা। মোজাটাও খোলার চেষ্টা করে বিফল হলো সে। পাটা ফুলে গেছে ভয়ানকভাবে। শেষে মোজাটা কেটে নামানো স্থির করল। ধীরে সুস্থে অনেক যত্নে কাটল ও মোজা। বাদামি রঙের হাতে বোনা উলের মোজা। ববি চিন্তা করল, হয়তো ছেলেটার মা বুনেছে মোজাটা। ছেলের জন্য কি খুব দুশ্চিন্তা করছে ওর মা? পা ভাঙ্গা অবস্থায় ছেলে বাড়ি পৌঁছালে কেমন লাগবে মায়ের? মোজা সরিয়ে পায়ের দিকে তাকাতেই বো বো করে ঘুরে উঠল মাথাটা। টানেলটা যেন বেশি অন্ধকার মনে হচ্ছে। পায়ের নিচে দুলছে মাটি। অবাস্তব লাগছে সব কিছু। বোকা মেয়ে, ভয় পাচ্ছ কেন? নিজেকে আবার একটা ধমক লাগাতেই সব ঠিক হয়ে এলো। বেকায়দা ভঙ্গিতে বাঁকা হয়ে পাটার দিকে চেয়ে ওর মনে হলো নরম কিছুর উপর ওটা রাখতে পারলে ছেলেটার কিছুটা আরাম হতো। ফ্লানেলের পেটিকোটের কথা মনে পড়ল চট করে। বিপদের সময় এর জুড়ি নেই। লাল পেটিকোটের ফ্লাগ বানিয়ে ট্রেন থামানো গেছিল সেবার। আজকের পেটিকোট অবশ্য সাদা। খুলে ভাঁজ করে একটা বালিশের মতো কুশন তৈরি করল। নিজের মনে মনে বলল, পেটিকোটের আবিষ্কর্তার সম্মানে একটা মূর্তি গড়া উচিত। কার সম্মানে? হঠাৎ জিজ্ঞেস করল ছেলেটা। কিসের আবিষ্কর্তা?
এই যে, বলল ববি, জ্ঞান ফিরেছে তাহলে? এবার একটু দাঁতে দাঁত চেপে রাখো, একটু ব্যথা লাগবে। পাটা তুলে চট করে ভাঁজ করা পেটিকোটটা রাখলো ওটার নিচে। ছেলেটা গঙ্গিয়ে উঠতেই বলল, প্লিজ আবার জ্ঞান হারিও না। তাড়াহুড়ো করে রুমালটা দুধে ভিজিয়ে পায়ের উপর রাখল। উফ, ব্যথা লাগছে, কোকিয়ে উঠল ছেলেটা। তারপর বলল, না অত ব্যথা লাগছে না তো, বেশ ভালোই লাগছে এখন। কী নাম তোমার? জিম। আমার নাম ববি। কিন্তু তুমি তো মেয়ে, তাই না? হ্যাঁ, ভালো নাম রবার্টা। ওহো, ববি। কি, তোমরা আরও কজন ছিলে না এই একটু আগে? হ্যাঁ, পিটার আর ফিল, আমার ভাই আর বোন। তোমাকে এখান থেকে বের করার জন্য ওরা লোক ডাকতে গেছে। অদ্ভুত তো, সব ছেলে মেয়েদের নাম। হ্যাঁ, আমি ভাবি আমি ছেলে হলেই ভালো হতো। তোমার কি মনে হয়? আমার মনে হয় যা আছো ঠিকই আছো, তবে একটা ছেলের মতোই সাহসী। ওদের সঙ্গে তুমিও গেলে না কেন? কাউকে তো থাকতে হবে তোমার সঙ্গে, বলল ববি। একটা কথা তোমাকে বলতে বাধ্য হচ্ছি ববি, গম্ভীর কণ্ঠে বলল জিম। মনটা তোমার মস্ত বড়। এসো, হাত মেলাও। দুর্বল ভঙ্গিতে একটা হাত এগিয়ে দিল জিম। ববি সেটা ধরে চাপ দিল। ঝাঁকালাম না, গা কাঁপবে, তাতে পাও কাঁপবে, ব্যথা লাগবে। তোমার কাছে রুমাল আছে? মনে হয় না, বলে পকেটে হাত দিল। না, আছে, কি করবে? রুমালটা দুধ দিয়ে ভেজালো ববি। তারপর রুমালটা রাখলো জিমের কপালে। বেশ ভালো লাগছে তো। কি ওটা? দুধ, বলল ববি। পানি আনিনি বাড়ি থেকে। পেপার চেজ দেখব বলে লাঞ্চ নিয়ে বেরিয়েছি আমরা বাড়ি থেকে। পানির বদলে এনেছি দুধ। বাহ, দারুণ নার্স তো তুমি, প্রশংসা ঝরে পড়ল জিমের কণ্ঠে। মার জ্বরের সময় জলপট্টি দিয়ে দিই তো আমি, অবশ্য দুধে ভিজিয়ে না, ওডিকলন, সেরকা কিংবা পানি। এবার মোমবাতিটা নিভিয়ে দিতে হয়। যেটুকু আছে ওটুকু বাঁচানো দরকার। তোমাকে এখান থেকে বের করার সময় কাজে লাগবে। আরে বাপ, সব দিকে খেয়াল আছে দেখি। ফু দিল ববি। বাতিটা নিভে যেতেই ঘন কালো অন্ধকার হয়ে গেল চারিপাশ। আধারে ভয় লাগছে না তোমার? জানতে চাইল জিম। না মানে, খুব বেশি না মানে। এসো, আমরা হাত ধরে থাকি, বলল ছেলেটা। যদিও এই বয়সে সব ছেলেদের মতো আদর, ভালোবাসা, হাত ধরা বা চুমো খাওয়াকে মনে প্রাণে ঘৃণা করে ও। কিন্তু মেয়েটা ভয় পেতে পারে মনে করে এখন কাজটা করতে ওর আপত্তি নেই। আসলে কৃতজ্ঞ বোধ করছে মেয়েটির প্রতি। ছেলেটার বড়সড় কর্কশ হাতটা ধরে অনেকখানি স্বস্তি বোধ করল ববি। আর ছেলেটা ওর নরম মসৃণ হাতটা ধরে ভাবল, কই, যতটা খারাপ লাগবে মনে করেছিলাম ততটা তো লাগছে না। নিকষ কালো অন্ধকারে হাত ধরাধরি করে বসে রইল ওরা। কথাবার্তা জমে না এত আধারে। ধীরে ধীরে নীরবতা নেমে এলো গুহায়। মাঝে মাঝে বলে উঠছে ছেলেটা, ঠিক আছে তো ববি? কিংবা ববি বলছে, খুব বেশি লেগেছে জিম, তোমার জন্য দুঃখ হচ্ছে আমার, ঠান্ডাও পড়েছে খুব। বড়সড় কোনো দুর্ঘটনা ছাড়াই পিটার ও ফিলিস বেরিয়ে এলো সুড়ঙ্গের বাইরের আলোতে। মনে হচ্ছিল টানেল বুঝি আর শেষ হবে না। হাঁপ ছেড়ে বলল ফিলিস। লেগে থাকো, দার্শনিক হয়ে উঠল পিটার। সব কিছুরই শেষ আছে, লেগে থাকলে পৌঁছে যাব এক সময়। আমি যতদিন বেঁচে আছি, জীবনে আর কোনোদিন কোনো সুড়ঙ্গে ঢুকব না। বিশ্ব হাজার লাখ কোটি হাউন্ড থাকুক, আর যত খুশি পা ভাঙ্গা লাল জার্সি থাকুক, ওর ভিতরে আমি যাচ্ছি না। গাধার মতো কথা বলো না, কে উঠল পিটার। যেতে তোমাকে হবেই। রীতিমতো সাহসের পরিচয় দিয়েছি ওর ভিতরে গিয়ে। আরে দূর, কথাটা উড়িয়ে দিল পিটার। নিজের সাহসে গেছো নাকি তুমি? বাধ্য হয়ে গেছো আমাদের সঙ্গে, তাও একটা স্যান্ডউইচ ঘুষ দেওয়ার পর। কিন্তু কাছাকাছি বাড়িঘর কোথায়? গাছের জ্বালায় কিছু দেখার উপায় আছে? ওই যে একটা ছাদ দেখা যায়, আঙ্গুল তুলে দেখালো ফিলিস। দূর, ওটা তো একটা সিগন্যাল বক্স। ডিউটিরত সিগন্যালম্যানের সাথে কথা বলা নিষেধ, তা জানো? কাজটা বেআইনি। বেআইনি কাজ করতে আমার টানেলে ঢোকার চেয়ে কম ভয় লাগে, বলে ছুট লাগালো ফিলিস। এসো, দেখি ওর সাহায্য পাওয়া যায় কিনা। ওর পিছনে ছুটল পিটার। বাইরের কড়া রোদে ঘেমে নিয়ে উঠল ওরা। সিগন্যাল বক্সের কাছে পৌঁছে মাথা উঁচু করে জানালার দিকে চেয়ে হাঁক ছাড়ল, এই যে, কে আছেন? কেউ কোনো উত্তর দিল না। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ওরা। তারপর দরজায় দাঁড়িয়ে উকি দিল ভেতরে। একটা চেয়ার কাত হয়ে ঠেকে আছে পিছনের দেওয়ালে, তাতে হেলান দিয়ে হাঁ করে বেঘরে ঘুমাচ্ছে সিগন্যালম্যান। ওঠেন ওঠেন, লোকটার কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে উঠল পিটার। ও জানে সিগন্যালম্যান যদি কাজের সময় ঘুমায় তাহলে তার চাকরি চলে যায়,
কারণ সিগন্যালম্যানের দোষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। লোকটা নড়ে চড়ে না দেখে ওর কাঁধ ধরে ঝাঁকি দিল পিটার। ধীরে ধীরে আড়মোড়া ভেঙে হাই তুলে জেগে উঠল লোকটা। তারপর হঠাৎ লাফিয়ে উঠে দাঁড়িয়ে পাগলের মতো চেঁচালো, বাজে কয়টা? হাই খোদা, কয়টা বাজে এখন? 12টা বেজে 13 মিনিট, বলল পিটার দেওয়াল ঘড়ির দিকে চেয়ে। সেরেছে। ঘড়ির দিকে এক নজর চেয়ে ঝাঁপিয়ে পড়ল কয়েকটা সিগন্যাল লিভারের উপর। টেনে এদিক নিল ওদিক নিল, তারপর ঝনঝন শব্দ করল। টিং করে বেজে উঠল একটা ঘণ্টা। তারপর ঝপ করে বসলো একটা চেয়ারে। চেহারা ফ্যাকাশে, কপালে ঘাম। পরিষ্কার দেখতে পেল পিটার ও ফিলিস। লোকটার মস্ত বড় রোমশ হাত দুটো কাঁপছে থরথর করে। লম্বা করে শ্বাস টানল বার কয়েক, তারপর বলল, খোদাকে ধন্যবাদ, ঠিক সময় মতো এসেছো তোমরা, নইলে কি যে হতো। কাঁধ জোড়া কাঁপছে লোকটার, দুহাতে মুখ ঢাকল। আহ, কাঁদে না কাঁদে না, বলল ফিলিস, কোনো ক্ষতি তো হয়ে যায়নি, কাঁদে না। বিশাল চওড়া কাঁধে থাবড়া দিয়ে লোকটাকে শান্ত করার চেষ্টা করল সে। লোকটা থামে না দেখে অপর কাঁধে চাপড় শুরু করল পিটার। অনেকক্ষণ পর একটু সামলে নিল লোকটা, পকেট থেকে রুমাল বার করে চোখ মুছল। ঠিক সেই সময় হুড়মুড় করে চলে গেল একটা ট্রেন। লজ্জা রাখার জায়গা নেই, বলল লোকটা। ভেউ ভেউ করছি বাচ্চা ছেলের মতো। হঠাৎ তেড়ে উঠল। আর তোমরা এখানে কি করছিল? জানো না এখানে ওঠা নিষেধ? জানি, বলল ফিলিস। আমরা জানি কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে ঠিকই হয়েছে। আপনার তো উপকারী হয়েছে বলে মনে হচ্ছে। ওরে বাপ রে বাপ, যদি তোমরা না আসতে। থেমে একবার শিউরে উঠল লোকটা। ভয়ঙ্কর কথা, এভাবেই ঘুমিয়ে পড়া। কর্তৃপক্ষ জানতে পারলে, ওরে বাপ, জানাজানি হলে, কোনো ক্ষতি হোক বা না হোক। জানাজানি হবে না, বলল পিটার, আমরা কাউকে জানাবো না। কিন্তু এটাও ঠিক, ডিউটি ফেলে এভাবে ঘুমানো আপনার উচিত হয়নি, ভয়ানক বিপজ্জনক। আমি জানি না মনে করেছ, বলল লোকটা, কিন্তু উপায় ছিল না। কতটা বিপজ্জনক ভালো করে জানা আছে আমার। কিন্তু ছুটি দিল না, এখানে দেবার মতো লোক নেই ওদের হাতে। অথচ গত 5 দিনে 10টা মিনিট ঘুমাতে পারিনি। আমার বাচ্চাটার অসুখ, নিউমোনিয়া। ওর ছোট্ট এক বোন আর আমি ছাড়া কেউ নেই যে দেখাশোনা করবে। মেয়েটা না ঘুমালে বাঁচবে না, তাই আমাকে জাগতে হয় সারা রাত। আবার দিন হলে এই ডিউটি। তোমার কথা মানি, সত্যি বিপজ্জনক। কিন্তু আমিই বা কী করব বলো? এবার গিয়ে আমার নামে নালিশ করে দাওগে, যাও। আমরা কাউকে কিচ্ছু বলবো না, কথা দিল পিটার। এসব কথায় ফিলিসের মন নেই। কাজের কথায় চলে এলো চট করে। পা ভেঙে জ্ঞান হারিয়ে টানেলের মধ্যে পড়ে থাকা ছেলেটার কথা জানিয়ে জিজ্ঞাসা করল, ও কোনো সাহায্য করতে পারবে কিনা। আমার তো মনে হয় না ও কোনো সাহায্য করতে পারবে। এ বাক্স থেকে বেরোবার উপায় নেই। অন্তত এটুকু নিশ্চয়ই বলতে পারবেন, পিটার বলল, কাছে পিঠে কোথায় গেলে বাক্সবন্দি হয়ে নেই এমন লোক পাওয়া যাবে। ওই যে গাছের উপর ধোয়া দেখা যায়, আঙ্গুল তুলল সিগন্যালম্যান। ওখানেই ব্রিগডেনের খামার, ওখানে গেলে সাহায্য পেতে পারো। ঠিক আছে, চলি তাহলে, বলেই ঘুরতে গেল পিটার। দাঁড়াও, বলল লোকটা। পকেটে হাত ঢুকিয়ে বেশ কয়েকটা সিলিং আর পেনি বের করল। ওর থেকে 2টো সিলিং বেছে নিয়ে বাড়িয়ে ধরল সামনে। এই যে, এই 2টো দেব, যদি আজকের ব্যাপারে মুখ বন্ধ রাখো। কয়েক মুহূর্ত কাটল অস্বস্তিকর নীরবতায়। তারপর মুখ খুলল ফিলিস। তুমি দেখছি জঘন্য এক লোক। এক পায়ে এগিয়ে লোকটার বাড়ানো হাতের নিচে জোরে একটা থাবড়া লাগালো পিটার। লাফিয়ে মেঝেতে পড়ে গড়াতে শুরু করলো ওগুলো এঁকে বেঁকে। যদি মুখ খুলি তাহলে তোমার এই কাজটার জন্যই খুলব, রাগে কাঁপছে পিটার। চলে এসো ফিলিস। ঘুরে হাঁটতে শুরু করলো পিটার, কিন্তু ফিলিস একটু ইতস্তত করে এগিয়ে গিয়ে লোকটার বাড়ানো হাতটা ধরল। পিটার, না করলেও আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তোমার মাথা ঠিক নেই এখন, নইলে এই কাজটা করতে পারতে না। মা বলেছে আমাকে, ঘুম না হলে মানুষ পাগলের মতো হয়ে যায়। আমি আশা করি তোমার ছেলেটা শীঘ্রই সেরে উঠবে। আর কই, চলে এসো ফিল, ডাক দিল পিটার। আর কথা দিচ্ছি, আজকের ব্যাপারটা আমরা কারো কাছে নালিশ করতে যাব না। কথা শেষ করে ঘুরে দাঁড়ালো ফিলিস। হতভম্ব সিগন্যালম্যান ধরা গলায় বলল, তোমাকে ধন্যবাদ খুকি, তোমাকে অনেক ধন্যবাদ। সিগন্যাল বক্স থেকে নেমে ছুটল ওরা মাঠ পেরিয়ে খামার বাড়ির উদ্দেশ্যে। খামারের লোকজন নিয়ে পিটার আর ফিলিস যখন ফিরে এলো, তখন বেঘোরে ঘুমাচ্ছে ববি আর জিম। একটা স্ট্রেচারের মতো বানিয়ে এনেছে ফার্মের লোকেরা। কোথায় থাকে ছেলেটা? জিমকে স্ট্রেচারে তুলে জিজ্ঞাসা করলো খামারের গোমস্তা।
নর্থাম্বারল্যান্ডে, জবাব দিল ববি। মেড ব্রিজের স্কুলে পড়েছি আমি, বলল জিম। মনে হচ্ছে কোনোভাবে ওখানে পৌঁছতে হবে আমাকে। আমার ধারণা আগে ডাক্তার দেখানো উচিত, বলল গোমস্তা। আমাদের বাড়িতে নিয়ে চলেন, বলল ববি। কাছেই আমাদের বাড়ি। অচেনা এক পা ভাঙ্গা মানুষকে বাড়ি নিয়ে গেলে তোমার মা রাগ করবেন না? খুশি হবে। মা নিজেও তো একজন বিপদগ্রস্ত রাশিয়ান লেখককে আশ্রয় দিয়েছিল, বলল ববি। আমি জানি মা অখুশি হবে না। বেশ তো, চলো তাহলে, বলল গোমস্তা। তুমি তোমার মাকে ভালো চিনবে। আমি তো বাবা আমার গিন্নিকে জিজ্ঞাসা না করে কাউকে বাসায় নিয়ে তুলতে সাহস পাবো না, অথচ কর্তা বলা হয় আমাকেই। তোমার মা সত্যিই কিছু মনে করবেন না? ফিসফিস করে জিজ্ঞাসা করল জিম। না, সত্যিই খুশি হবেন। তাহলে চলো তিন চিমনির দিকে রওনা হওয়া যাক, বলল গোমস্তা। চলুন, বলল পিটার। আর ইতিমধ্যে আমাদের একজন সাইকেলে করে গিয়ে ডাক্তারকে খবর দিক। ঠিক আছে, সবাই হুঁশিয়ার। আস্তে করে তোলো, সাবধানে। 1, 2, 3। মা তখন একজন ডাসেস, এক ভিলেন, একটা হারিয়ে যাওয়া উইল আর এক গোপন রাস্তা নিয়ে হিমশিম খাচ্ছে। হঠাৎ দড়াম করে দরজা খুলে ববি এসে ঢুকতে কলম নামিয়ে রাখল। জলদি এসো মা, হাঁপাতে হাঁপাতে বলল ববি। নিচে চলো। সুড়ঙ্গের মধ্যে আমরা এক লাল জার্সির হাউন্ডকে পেয়েছি, পা ভাঙা। ওরা বয়ে নিয়ে আসছে ওকে। পশু ডাক্তারের কাছে নেওয়া উচিত ছিল, বলল মা ভুরু কুঁচকে। ঠ্যাংখড়া একটা কুকুরের যত্ন নেওয়া আমার পক্ষে সম্ভব না। সত্যি সত্যি কুকুর না মা, একটা ছেলে হাউন্ড সেজেছে, হেসে ফেলল ববি। তাহলে তো ওকে বাড়ি পৌঁছে দেওয়া দরকার, ওর মার কাছে। ওর মা তো মরে গেছে, বলল ববি। আর ওর বাবা থাকে নর্থাম্বারল্যান্ডে। মা গো, তুমি ওকে সেরে না ওঠা পর্যন্ত থাকতে দেবে না? আমি ওকে বলেছি তুমি বিরক্ত তো হবেই না, বরং খুশি হবে। তুমি তো সবসময় মানুষকে সাহায্য করতে চাও। দীর্ঘশ্বাস ফেলে দুঃখের হাসি হাসল মা। ভালো লাগে, ছেলেমেয়েরা যদি বিশ্বাস করে তাদের মা সবাইকে প্রয়োজনের সময় আন্তরিক সাহায্য করতে সদা প্রস্তুত। কিন্তু ওরা তো আর মার আর্থিক দুরবস্থার ব্যাপারটা অতখানি তলিয়ে দেখে না, তাই মাঝে মাঝে মহালজ্জায় পড়ে যেতে হয়। আচ্ছা ঠিক আছে, বলল মা। আমাদের সাধ্যমতো আমরা নিশ্চয় করব। জিমকে যখন আনা হলো, ওর ফ্যাকাশে চেহারা আর ব্যথায় নীল হয়ে আসা ঠোঁট দেখে মার বড় মায়া হলো। তোমরা ওকে এখানে নিয়ে এসেছো বলে আমি খুশি হয়েছি। এসো জিম, ডাক্তার পৌঁছানোর আগেই তোমার দরকার একটা নরম বিছানা। দেখি কি করা যায়। মার চোখে মমতা দেখে কিছুটা সাহস ফিরে পেল জিম। বলল, খুব ব্যথা লাগবে তাই না? আমি যদি আবার জ্ঞান হারাই, আমাকে কি ভিতর ডিম মনে করবেন? আসলে কিন্তু ভয়ে জ্ঞান হারাই না, ব্যথায়। আর আপনাদের এত ঝামেলায় ফেলতে আমার খুব খারাপ লাগছে। তুমি কিচ্ছু ভেবো না, বলল মা। তুমিই কষ্টে আছো, আমরা নই। আমাদের জন্য তোমার খারাপ লাগার দরকার নেই। ঝুঁকে ছেলেটার কপালে চুমু দিল মা। তোমাকে এখানে পেয়ে আমরা সবাই খুব খুশি হয়েছি, তাই না ববি? হ্যাঁ মা। ববির মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। মা তার মান রেখেছে। মা আর লিখতে পারল না সারাদিন। জিমকে বিছানায় আরাম করে শোয়াতে শোয়াতে ডাক্তার এসে গেলেন। এসেই খুব ব্যথা দিলেন ওকে। মা জিমের একটা হাত ধরে থাকলো, কিন্তু তাতে কি আর ব্যথা কমে? ছেলেমেয়েরা নিচতলায় বৈঠকখানায় বসে শুনতে পেল মেঝের সঙ্গে ডাক্তারের বুটের ঘর্ষণ। একবার সামনে যাচ্ছে, একবার পিছনে। একবার দুবার গঙ্গানি শব্দ এলো কানে। ওফ, কি ভয়ানক, বলল ববি। ডাক্তার যদি একটু তাড়াতাড়ি করত। আহা বেচারি জিম। সত্যিই ভয়ানক, বলল পিটার, কিন্তু আবার টানেও আমাকে। ডাক্তার সাহেব এখানে থাকতে দিলে দেখতাম কি করে হার্ট সেট করে। আমার মনে হয় কড়মড় করে ওঠে দুদিকের হাড়। থামো তো, একসঙ্গে চেঁচিয়ে উঠল দুই বোন। ফালতু, নাক ছিটকালো পিটার। এটুকুতে এরকম করছো, তাহলে রেড ক্রসের নার্স হবে কি করে? একটু আগেই যে বলচাল মারছিলে, কর্মর শব্দ শুনেই ঠান্ডা হয়ে গেলে? যুদ্ধক্ষেত্রে এই শব্দ তো শুনতেই হবে। বোমায় মনে করো একটা হাত উড়ে গেছে কোনই পর্যন্ত, গল গল করে। থামলে তুমি? ধমকে উঠল ববি। ফ্যাকাশে হয়ে গেছে মুখের রং। তুমি কি ভেবেছ তুমি ছাড়া আর কারো মজা লাগছে এসব কথায়? আমারও না, ঘোষণা দিল ফিলিস। ভীতু, কাপুরুষ, তাচ্ছিল্য পিটারের কণ্ঠে। পুরুষ আমি নই এটা ঠিক, কিন্তু ভীতু কক্ষণও না। আমি আর ফিলিস দুজনেই তোমার পা যখন আছড়া দিয়ে কেটেছিল, তখন জখম পরিষ্কার করার সময় মাকে সাহায্য করেছি। ঠিক, কাজেই আমি যদি প্রতিদিন আধা ঘন্টা খানেক তোমাদের
ভাঙা পা, হাত কাটা আর গুলি বা ছুরি খেয়ে নাড়ি ভুড়ি বেরিয়ে আসার গল্প শোনাই, তাহলে তোমাদের অনেক উপকার হবে। অভ্যস্ত হয়ে গেলে। ওপরে চেয়ার নাড়ার শব্দ হলো। ওই শোনো, চোখ বড় করে পিটার বলল, এটাই হচ্ছে হাড়ে হাড় ঘষা লাগার শব্দ। এসব কথা না বললেই কি নয়, ফিলিস বলল অনুনয়ের সুরে। ববির ভালো লাগছে না, কিন্তু মাথায় ভূত চেপেছে পিটারের, ওকে থামানো গেল না। ডাক্তাররা কি করে বলি শোনো। পা ভাঙ্গা লোকটাকে আগে বিছানার সঙ্গে বেঁধে ফেলা হয়। একজন চেপে ধরে মাথাটা, আর একজন ভাঙ্গা পাটা। তারপর হেইও বলে টান দিয়ে একটার উপর আরেকটা বসিয়ে দেয় হাড় দুটো। তারপর কাপড় দিয়ে আচ্ছা করে পেঁচিয়ে, চলো হাড় জোড়া লাগানো খেলি। না না, ফিলিস মাথা নাড়ল। কিন্তু ববি রাজি হয়ে গেল হঠাৎ। বলল, ঠিক আছে চলো, আমি ডাক্তার, ফিল নার্স, আর তুমি পা ভাঙ্গা সোলজার। আমি এক ছিটে সফটলিন্টার ব্যান্ডেজ নিয়ে আসি, বলল পিটার। তোমরা বেঞ্চটা রেডি করো। দৌড়ে গিয়ে তলকুঠির থেকে দুটো তক্তা আর এক গাদা রশি নিয়ে এলো পিটার। ফিলিস তখন খিকখিক করে হাসছে। এইবার এই যে রোগী, বলে বেঞ্চের উপর শুয়ে তীব্র ব্যথায় কাতরে উঠল পিটার। এই আস্তে, অত জোরে না, বলে রশি দিয়ে ওকে বাঁধতে শুরু করলো ববি। ফিলিসকে বলল, তুমি পাটা টেনে ধরো। বাঁধনও তো টাইট করেছো কেন হো, বলল পিটার। পাটা ভাঙবে নাকি? পা তো ভাঙ্গাই, বলে এক মনে রশি পেঁচিয়ে চলল ববি। বেঞ্চের উপর কষে বাঁধছে ওকে। হয়েছে হয়েছে, আর না, বলল পিটার। নড়ার শক্তি নেই। বাবারে, ওফ, সাংঘাতিক ব্যথা পায়। খুশি মনে গঙ্গিয়ে উঠল আবার। সত্যিই নড়ার শক্তি নেই তো? কেমন অদ্ভুত সুরে জিজ্ঞাসা করল ববি। সত্যি, বলল পিটার। খালি পা ভাঙ্গার খেলা নাকি রক্ত পড়ছে ঝরঝরিয়ে? পুলকিত কণ্ঠে জানতে চাইল ও। তোমার যেমন খুশি খেলতে থাকো, বুকে হাত বেঁধে কঠোর গলায় বলল ববি। ফিল আর আমি চলে যাচ্ছি। রক্ত, জখম, হাত পা ভাঙ্গা, কড়মড় মর্মর। যদি কথা দাও এসব আর কোনো দিন আমাদের সামনে বলবে না, তাহলে বাঁধন খুলব। আর নইলে থাকো শুয়ে। চলো ফিল। জানোয়ার, জানোয়ার কোথাকার! মোসরামুসরি করে বাঁধন খোলার চেষ্টা করছে। কথা দেব না, কোনো দিনই তো কথা দেবই না। দাঁড়াও, চেঁচাচ্ছি, মা নেমে এলে বুঝবে ঠেলা। চেঁচাও যত খুশি, বলল ববি। আর মা এলে বলো কেন তোমাকে বেঁধে রাখা হয়েছে। চলে এসো ফিল। আর জেনে রাখো, জানোয়ার আমি না। বারবার নিষেধ করার পরেও যে ছেলে বোনদের উত্ত্যক্ত করে। আরে ছো, মুখ ভ্যাংচালো পিটার। তাও যদি আইডিয়াটা নিজের হতো, তাহলে ডাট দেখানোটা মানাতো। পেছনে ফিরে হাঁটা ধরল ববি আর ফিল। দরজার কাছে দেখা হলো ডাক্তারের সঙ্গে। খুশি মনে হাত ঘষতে ঘষতে ঘরে এসে ঢুকলেন তিনি। কাজ শেষ, কপাল ভালো ছেলেটার। সিম্পল ফ্র্যাকচার, সুন্দরভাবে সেট হয়েছে, তাড়াতাড়ি সেরে উঠবে। তবে সাহসী ছেলে, কথা মানতেই হবে। আরে ব্যাপারটা কি? বন্দি পিটারের উপর চোখ পড়েছে ডাক্তারের। চোর পুলিশ খেলছিলে বুঝি, হ্যাঁ? কথাটা বলেই ডাক্তারের মনে হলো তা হতে পারে না। ওপরে একজন পায়ের হাড় সেট করা হচ্ছে, এমন সময় ববি অন্তত চোর পুলিশ খেলবে না। ভুরু জোড়া ওপর দিকে উঠল তার। কি হয়েছে? না, চোর পুলিশ না, আমরা হাড় সেট করার খেলা খেলছিলাম। হাড় ভেঙেছে পিটারের, আমি ডাক্তার। আর আমি নার্স, গর্বের সঙ্গে বলল ফিলিস। ভুরু কুঁচকে উঠল ডাক্তারের। এটা কীরকম নিষ্ঠুর খেলা? তোমাদের কি কল্পনাতেও আসেনি কি ঘটেছে উপরে? বেচারা ছেলেটা, কপালে ঘামের ফোঁটা, মুখ দিয়ে যেন চিৎকার না বেরোয় সেজন্য কামড়ে ধরে আছে ঠোঁট। পাটা সামান্য ছুলেই কি অসহ্য যন্ত্রণা। আর তোমরা দেখলে এবার, তোমাকে বেঁধে রাখা ঠিকই হয়েছে, বলে উঠল ফিলিস চোখ পাকিয়ে। তুমি কতখানি বাজে। এই চুপ, বলল ববি বোনকে। ডাক্তারের দিকে ফিরে বলল, আসলে সত্যি সত্যি আমরা কোনো নিষ্ঠুর খেলা খেলছিলাম না। আমি খেলছিলাম মনে হয়, বিরাস কণ্ঠে বলল পিটার। ঠিক আছে ববি, আমার অপরাধ ঢাকার ভঙ্গি করে তোমাকে আর মহৎ শাস্তে হবে না। আমি রক্ত, জখম, হাড় ভাঙ্গা এসব নিয়ে বলে চলেছিলাম, থামছিলাম না কিছুতেই। আসলে ওদেরকে রেড ক্রসের নার্স হিসাবে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছিলাম। আচ্ছা, একটা চেয়ারে বসে পড়লেন ডাক্তার। তারপর আমি প্রস্তাব দিলাম, এসো হাড় জোড়া দেওয়ার খেলা খেলি। আমি জানতাম ববি রাজি হবে না, ওকে চটাবার জন্য এমন বাজে একটা খেলা খেলার কথা বলেছিলাম। কিন্তু ও রাজি হয়ে গেল দেখে আমাকে কাটার দড়ি আনতেই হলো। বাগে পেয়ে আমাকে বেঁধে রেখে চলে যাচ্ছিল। ওরা চালাকি করেছে আমার সঙ্গে। আমি বোকার মতো ফাঁদে পড়ে এখন লজ্জায় মরে যাচ্ছি। শরীর মোচড়ামুচড়ি করে উপুর হয়ে মুখ লোকালো পিটার। আমি ভাবতেও পারিনি আমরা ছাড়া আর কেউ তোমাকে দেখে ফেলবে, বলল ববি। আপনি যে এই ঘরে ঢুকবেন আমি জানতাম না।
রক্তর জখমের কথা শুনে গা গোলাচ্ছিল আর মাথা ঘুরছিল আমার। নিষেধ করার পরও ও বলেই চলেছিল, তাই ঠাট্টার ছলে বেঁধে রেখেছি ওকে। আমি এক্ষুনি খুলে দিচ্ছি পিটার। কোনোদিন না খুলে দিলেও আমার কিছুই এসে যায় না, বলল পিটার। আর এটা যদি তোমার ঠাট্টা হয়। গলাটা ভেঙে গেল ওর অভিমানে। আমি হলে মা এসে পড়ার আগেই চট করে বাঁধন খুলিয়ে নিতাম, বললেন ডাক্তার। এমন একটা সময় তাকে জ্বালাতন করতে নিশ্চয়ই চাও না তুমি। কিন্তু জখমের কথা আমি আর বলবো না, এমন কোনো কথা আমি দিচ্ছি না। ববি আর ফিলিস ব্যস্ত হাতে ওর বাঁধন খুলছে দেখে নিজের মান বাঁচাতে সচেষ্ট হলো পিটার। আমি সত্যিই দুঃখিত পিট। বেঞ্চির নিচের গিট খুলতে খুলতে পিটারের কানে কানে বলল ববি। কিন্তু তুমি যদি একটু বুঝতে কতটা খারাপ লাগছে আমার। তাই আমার যাতে খারাপ লাগে সেই ব্যবস্থা করেছিলে, বলে গা ঝাড়া দিয়ে রশি টসি সব ফেলে সোজা হয়ে দাঁড়ালো পিটার। আমি এ ঘরে ঢুকেছি, বললেন ডাক্তার, তোমরা কেউ আমার সঙ্গে ডাক্তারখানায় যেতে পারবে কিনা জানতে। এখনই তোমাদের মায়ের কয়েকটা জিনিস দরকার। আমি পাঠিয়ে দিতে পারছি না, কারণ আমার লোকটা সার্কাস দেখার জন্য ছুটি দিয়েছি। তুমি যাবে পিটার? বোনদের দিকে একবারও না তাকিয়ে বেরিয়ে গেল পিটার। গেট পর্যন্ত নীরবে গেল পিটার। তারপর মাঠ বেয়ে উপরের রাস্তায় উঠতে উঠতে পিটার বলল, ব্যাগটা আমার হাতে দিন। বাহ, বেশ ভারী তো। কি আছে এর ভিতর? এই ছুরি কাচি আরও নানা রকম ব্যথা দেওয়ার যন্ত্রপাতি। ইথারের বোতল। ওকে ইথার দিতে হয়েছিল, এতই তীব্র ব্যথা পাচ্ছিল বেচারা। চুপ করে থাকলো পিটার। ওই ছেলেটাকে কোথায় কিভাবে পেলে বলো দেখি খুলে, বললেন ডাক্তার ফরেস্ট। সব বলল পিটার। সব শুনে ডাক্তারও ওকে কয়েকটা উদ্ধারের কাহিনী শোনালেন। গল্প শুনে মুগ্ধ হয়ে গেল পিটার। ডাক্তারখানায় পৌঁছে ডাক্তারের নিক্তি, মাইক্রোস্কোপ আর দাগ দেয়া মেজারিং গ্লাস থেকে নেড়েচড়ে দেখার সুযোগ হলো। যেসব জিনিস নিয়ে পিটার ফিরে আসবে সেগুলো গুছিয়ে ওর হাতে দিয়ে ডাক্তার বললেন, তোমাকে দু একটা কথা বলতে চাই, তুমি যদি কিছু মনে না করো। এই শুরু হচ্ছে নছিহত, ভাবল পিটার। এতক্ষণ যেন এর জন্য অপেক্ষা করছিল, সেরেছে। কয়েকটা বৈজ্ঞানিক তথ্য, বললেন ডাক্তার। বলুন। ডাক্তারের পেপারওয়েট নাড়াচাড়া করছে পিটার। তুমি তো জানোই, পুরুষকে নির্ভীকভাবে জাগতিক কাজকর্ম করতে হয়, তাই তাদের শক্ত সামর্থ্য আর সাহসী হতে হয়। কিন্তু মেয়েদেরকে বাচ্চা মানুষ করতে হয়, তাদের সেবা শুশ্রূষা করতে হয়, ফলে তাদের হতে হয় নরম আর ধৈর্যশীলা। হ্যাঁ, বলল পিটার। ভাবলো এবার না জানি কি আসছে। আরেকটা কথা, খোকা কুকুররা আসলে ছোট ছোট পুরুষ আর মহিলা। আমরা মেয়েদের চেয়ে অনেক শক্ত, অনেক শক্তিশালী। ওরা যেটাই ব্যথা পায়, আমরা সেটাতে ব্যথা পাই না। তুমি নিশ্চয় জানো, কোনো মেয়েকে মারতে হয় না, আঘাত করতে হয় না। জানি, আপন বোন হলেও না, কারণ মেয়েরা আমাদের চেয়ে অনেক নরম আর দুর্বল। ওদের তাই দিতে হয় প্রাকৃতিক নিয়ম। ওরা যদি তা না হতো তাহলে বাচ্চাদের খুব অসুবিধে হতো। তুমি লক্ষ্য করলে দেখবে, জন্তু জানোয়াররাও এ নিয়ম মেনে চলে। মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করে, কখনো ওদের সঙ্গে ঝগড়া বা মারামারি করে না। আমি জানি, উৎসাহের সঙ্গে বলল পিটার। দুটো পুরুষ খরগোশ সুযোগ পেলে সারাদিন মারপিট করে, কিন্তু মেয়ে খরগোশকে কিচ্ছু বলে না। না, বলে না। তুমি দেখো, হিংস্র বন্য জন্তুরাও, সিংহ, হাতি, এরাও ওদের মহিলাদের সঙ্গে খুবই ভদ্র সংযত ব্যবহার করে। আমাদেরও তাই করা উচিত। হ্যাঁ, ওদের মনও খুব নরম, বলে চললেন ডাক্তার। যে কথা আমাদের আঁচড়ও কাটবে না, সেই একই কথা ওদের হয়তো অসম্ভব দুঃখ দেবে। কাজেই পুরুষ মানুষ শুধু হাত পা চালানোর ব্যাপারেই নয়, কথাবার্তাও খুব সাবধান হতে হবে। মেয়েদের সাহসের কমতি নেই। এই ববির কথাই ধরো না, বেচারি আহত ছেলেটার জন্য ওই অন্ধকার গুহার মধ্যে একা থাকতে ভয় পায়নি। অবাক ব্যাপার দেখো, মেয়েরা যত নরম সরম হোক, যতই সহজে মনে কষ্ট পাক, প্রয়োজনের সময় দেখা যায় ওরা অসীম সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারে। আমি বেশ কয়েকজন দুর্দান্ত সাহসী মহিলা দেখেছি। তোমাদের মা তাদের একজন। হঠাৎ থেমে গেলেন ডাক্তার। হ্যাঁ, মাথা ঝাঁকালো পিটার। ব্যাস, এটুকুই বলতে চেয়েছিলাম। তুমি কিছু মনে করোনি তো আবার? কিন্তু না বললে সব কথা তো আর নিজ থেকে বোঝাও যায় না, তাই না? বুঝতে পেরেছ আমি কি বলতে চেয়েছি? হ্যাঁ, মাথা ঝাঁকালো ও আবার। এ ব্যাপারে আমি এখন সত্যিই দুঃখিত। ভেরি গুড। এই তো সত্যিকার পুরুষ মানুষের মতো কথা। মাথা নেড়ে হাসলেন ডাক্তার। এই বৈজ্ঞানিক তথ্যগুলো সবার জেনে নেওয়া উচিত। আচ্ছা, এসো তাহলে। আন্তরিকতার সঙ্গে হ্যান্ডশেক করল দুই পুরুষ। বাসায় যখন ফিরল পিটার,
দেখল চোরা চাহনিতে ওর হাবভাব লক্ষ্য করছে দুই বোন। ঠিক আছে, যাও মিটমাট, বলল পিটার। বাস্কেটটা রাখল টেবিলের উপর। ডক্টর ফরেস্ট আমার সঙ্গে বেশ কিছুক্ষণ বিজ্ঞান বিষয়ক আলোচনা করলেন। না, তোমাদের ওসব বলে কোনো লাভ নেই, তোমরা বুঝবে না। মোট কথা, আমরা একমত হলাম যে তোমরা মেয়েরা হলে অসহায়, দুর্বল, নরম, খরগোশের বাচ্চার মতো ভিতর ডিম, কাজেই তাদের সহ্য করে নেওয়াই পুরুষ মানুষের কর্তব্য। উনি আরও বললেন, তোমরা হলে মেয়ে জানোয়ার। এটা কি মার কাছে আমি নিয়ে যাব না তোমরা? ছেলেরা কি তা আমার ভালো করে জানা আছে। ফাত করে জ্বলে উঠল ফিলিস, লাল হয়ে গেছে গাল। ওরা হচ্ছে জঘন্য, নোংরা, নিষ্ঠুর। ওরা দুর্দান্ত সাহসীও, বলল ববি মাঝে মাঝে। ও, ওপরের ওই ছেলেটার কথা হচ্ছে, বুঝলাম। হ্যাঁ, ফিল কি যেন বলছিল। যাই বলো না কেন, আমার সহ্য করে নিতে হবে, কারণ তুমি অসহায়, দুর্বল, ভীতু, নরম। চুল ধরে ঝুলে পড়লে দেখব কি করে সহ্য করো, বলে ঝাঁপ দিল ফিলিস, দুহাত সামনে বাড়িয়ে। ওকে চট করে টেনে ধরল ববি। ও তো মিটমাটের প্রস্তাব দিয়েছেই, ভুলে গেছ? বাস্কেটটা হাতে নিয়ে পিটার যখন উপরে রওনা হলো, ফিসফিস করে বলল ববি, বুঝতে পারছো না, যতই বলচাল মারুক, ও আসলে ওর ব্যবহারের জন্য দুঃখিত। শুধু মুখে বলতে পারছে না সে কথা। ঠিক আছে, আমরাই না হয় বললাম আমরা দুঃখিত, কিন্তু ও আমাদের মেয়ে জানোয়ার বলেছে, আর নরম, ভীতু। আমরা যে ভীতু নই সেটাই প্রমাণ হবে আমরা আগে দুঃখিত বললে। আর আমরা মেয়ে জানোয়ার হলে ওকে তো পুরুষ জানোয়ার হতে হয়। কাজে পিটার যখন ছাতের দিকে নজর স্থির রেখে সিঁড়ি বেয়ে নেমে এলো, ববি বলল, তোমাকে ওভাবে বাধা আমাদের উচিত হয়নি পিট, আমরা দুঃখিত। আমি জানতাম একসময় ভুলটা বুঝতে পারবে, মাতব্বারি সুর ওর কণ্ঠে। সহ্য করা মুশকিল, কিন্তু সামলে নিল ববি, বলল, হ্যাঁ, আমরা দুঃখিত। এবার দুই পক্ষের সম্মান বজায় রাখতে তুমি কিছু বলো। আমি তো বলেছি মিটমাট শোধবোধ, কেউ কিছু মনে রাখব না। ঠিক আছে, তাহলে মিটমাট হয়ে গেল। ফিলিসের দিকে ফিরল ববি। এসো আমরা চা বানাই। পিটার, তুমি টেবিল ক্লথটা বিছাবে? চা নাস্তার পর কাপ ধুতে গিয়ে পাকাপোক্ত হলো মিটমাটটা। ফিলিস জিজ্ঞাসা করল, আচ্ছা, ডাক্তার সত্যি সত্যি আমাদের মেয়ে জানোয়ার বলেননি, তাই না? বলেছেন, দৃঢ়তার সঙ্গে বলল পিটার। তবে তিনি এও বলেছেন যে আমরা পুরুষরাও বুনো জন্তুর মতোই। মা, আসি। দেখার ঘরের দরজায় দাঁড়িয়ে ডাকল পিটার মাকে। এসো বাবা, বলল মা অন্যমনস্ক ভঙ্গিতে। কি হয়েছে? আরও কয়েকটা শব্দ লেখার পর কলম নামিয়ে রেখে একটা কাগজ ভাঁজ করতে শুরু করলেন মা। জিমের দাদুর কাছে চিঠি লিখলাম। কাছেই থাকেন উনি, জানো বোধ হয়। হ্যাঁ, চায়ের টেবিলে বলেছ তুমি, এজন্যই এলাম। তার কাছে কি চিঠি লিখতেই হবে মা? যতদিন ভালো না হয় কাউকে কিচ্ছু না জানিয়ে আমরা জিমকে রেখে দিতে পারি না। যখন সেরে উঠে গিয়ে হাজির হবে তখন একেবারে আশ্চর্য হয়ে যাবে ওর আত্মীয় স্বজন, তাই না? তা ঠিক, হাসল মা। সত্যিই অবাক হবে হঠাৎ বাড়ি গিয়ে হাজির হলে। কেন বলছি? পিটার বলল, বোনেরা ঠিকই আছে, ওদের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই, কিন্তু একটা ছেলে বেশ কিছুদিন বাড়িতে থাকলে ওর সঙ্গে কথা বলে আরাম পাওয়া যেত। হ্যাঁ, বলল মা, তোমার কাছে একঘেয়ে লাগারই কথা, আমি বুঝি। হয়তো আগামী বছর তোমাকে আবার স্কুলে ভর্তি করতে পারবো, খুব মজা হবে তখন, তাই না? হ্যাঁ, বন্ধুবান্ধবের কথা খুব মনে হয়, স্বীকার করল পিটার। কিন্তু জিম যদি থেকে যেত পা সেরে যাবার পরও, তাহলে সব থেকে ভালো হতো। সত্যি, বলল মা। তবে সেটা তো সম্ভব না, তুমি জানো আমরা বড় লোক নই। ওকে এখানে রেখে চিকিৎসা করাবার মতো টাকা আমার নেই। ওর এখন একজন নার্স দরকার। তুমি পারবে না মা? তুমি যদি ওর শুশ্রূষা করো তাহলে আর নার্সের কি দরকার? তুমি তো খুব ভালো নার্সিং জানো। তোমার প্রশংসা খুব ভালো লাগলো আমার, কিন্তু পিট, নার্সিং করতে গেলে আমি লিখতে পারবো না, এখানেই তো অসুবিধে। আর না লিখলে টাকা পাবো কোথায়? তাহলে তো দাদুর কাছে চিঠি পাঠাতেই হচ্ছে তোমার, তাই না? হ্যাঁ, ওর স্কুল মাস্টারের কাছেও আমি টেলিগ্রাম পাঠিয়েছি, কিন্তু চিঠিও লেখা দরকার, তা নইলে ওরা খুবই উদ্বেগের মধ্যে থাকবেন। আচ্ছা মা, ওর দাদু যদি নার্সের খরচ দেন তাহলে কেমন হয়? দারুণ হয় না? আমার মনে হয় ওর দাদু খুব বড়লোক হবেন। বইয়ের দাদুরা সবসময় বড়লোক হয়। এটা গল্পের বইয়ের দাদু না, মৃদু হেসে বলল মা। আসল দাদু, কাজেই অত টাকা নাও থাকতে পারে। উফ, আমরা সবাই যদি বইয়ের মানুষ হতাম মা, আর তুমি যদি সে বইটা লিখতে, ইস, যা খুশি তাই করতে পারতে তখন, তাই না? জিমের পাটা এক্ষুনি সারিয়ে দিতে,
কাল সকালে আমরা ওকে নিয়ে খেলতে বেরোতাম। বাবাকে ফিরিয়ে আনতে পারতে খুব তাড়াতাড়ি। তারপর বাবাকে খুব মনে পড়ে পিট? খুব, সংক্ষেপে উত্তর দিল পিটার। দ্বিতীয় চিঠিটা কামেপুরে ঠিকানা লিখছে মা। নিচু গলায় বলল পিটার, শুধু বাবা বলেই না, দেখো তুমি, বাবা চলে যাওয়ায় এ বাড়িতে আমি ছাড়া বেটা ছেলে আর কেউ নেই। এই জন্যই এত বেশি করে চাইছি জিম এখানে থেকে যাক। তোমার ভালো লাগবে না মা আমাদের সবাইকে নিয়ে ওই বইটা লিখতে? আর মা বাবাকে তাড়াতাড়ি ফিরিয়ে আনতে? বলতে বলতে চোখে পানি এসে গেল পিটারের। এক হাতে পিটারকে জড়িয়ে ধরল মা। অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকলো চুপচাপ। তারপর বলল, আমরা সবাই তো একটা বইয়ে আছি সোনামণিক। ঈশ্বর লিখেছেন সে বইটা। আমি যদি লিখতাম হয়তো ভুলভাল হতো, কিন্তু ঈশ্বর জানেন কিভাবে গল্পটা শেষ করলে আমাদের সবার জন্য সব থেকে ভালো হয়। তুমি সত্যি কথা বিশ্বাস করো মা? শান্ত কণ্ঠে বলল পিটার। হ্যাঁ, বলল মা, আমি বিশ্বাস করি। প্রায় সারাক্ষণ থাকে এই বিশ্বাস। শুধু যখন মনটা খুব খারাপ হয়ে যায় তখন আর কিছুই বিশ্বাস করতে ইচ্ছা হয় না। কিন্তু যখন আর বিশ্বাস রাখতে পারছি না তখন জানি এটাই সত্যি। চেষ্টা করি বিশ্বাস করতে, সব ঠিক হয়ে যাবে। এটা বিশ্বাস করতে কী যে চেষ্টা করি পিটার, তুমি জানো না। এবার সোনামানিক, এক দৌড়ে গিয়ে এই চিঠি দুটো পোস্ট করে এসো, কেমন? আর আমরা কিছুতেই মন খারাপ করব না, সাহসে বুক বাঁধব, ঠিক আছে? আর আমার মনে হয় জিমকে 2-3 সপ্তাহ আগে এখান থেকে সরানো যাবে না, অন্তত ততদিনের জন্য তো একজন বন্ধু পেলে। চিঠি পোস্ট করে আসার পর দুই বোনের সঙ্গে পিটার এতই মধুর ব্যবহার করল যে ববির মনে হলো বেচারা হয়তো কোনো অসুখে পড়তে যাচ্ছে। কিন্তু পরদিন সকালে যখন দেখল ফিলিসের চুল ওর অজান্তে চেয়ারের পিছনে গিট দিচ্ছে, তখন হাঁপ ছাড়ল। না, বদলে যায়নি, পিটার সেই পিটারই আছে। সকালের নাস্তার পরই দরজায় টোকা পড়ল। ছেলেমেয়েরা তখন জিমের সম্মানে ব্যস্ত, হাতে কয়েকটা পিতলের মোমদানি পরিষ্কার করছে। ডাক্তার এলেন বোধহয়, বলল মা, আমি যাই। রান্নাঘরের দরজাটা বন্ধ রেখো, মানুষের সামনে যাওয়ার অবস্থায় নেই তোমরা। কিন্তু ডাক্তার না। গলার সুর আর জুতোর ভারী শব্দ শুনে ওরা টের পেল সেটা। উপরে উঠে গেল শব্দ, পায়ের শব্দ চিনল না, কিন্তু ওদের প্রত্যেকেরই মনে হলো গলার স্বরটা চেনা, কোথায় শুনেছে আগে। বেশ অনেকটা সময় পার হয়ে গেল, জুতো আর গলার আওয়াজ এখনও নেমে আসেনি নিচে। কে হতে পারে লোকটা? নিজেদের এবং পরস্পরকে জিজ্ঞাসা করল ওরা বারবার। হয়তো কল্পনার লাগাম ছেড়ে দিল পিটার। ডাকাতে ধরেছিল ডাক্তার ফরেস্টকে, মারা গেছে মনে করে ফেলে রেখে গেছে রাস্তায়। উনি বহু কষ্টে হামাগুড়ি দিয়ে টেলিগ্রাম করে এই লোককে আনিয়েছেন তার বদলে কাজ করবার জন্য। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, বলল ফিলিস। অবস্থাটা এখন মানুষের হাতের বাইরে। তার সেই সার্কাস দেখা লোকটা এসেছে মাকে এই দুঃসংবাদটা জানাতে। আরে বুদ্ধ, মা ওকে নিয়ে জিমের বেডরুমে যাবে কেন? খেকে উঠল পিটার। এই শোনো, দরজা খুলে যাচ্ছে ওপরে, এক্ষুনি নেমে আসবে ওরা। দরজাটা সামান্য ফাঁক করে দেখি আমি। আড়িপাতা ঠিক না, বলল ববি। এটাকে আড়িপাতা বলে না বুদ্ধ। আর সিঁড়ির উপর কেউ কোনো গোপন কথা বলে না। আমি শুধু দেখব লোকটাকে, ব্যাস। ববি, সিঁড়ির উপর থেকে মার গলার আওয়াজ ভেসে এলো। রান্নাঘরের দরজা খুলতেই দেখা গেল সিঁড়ির রেলিংয়ের উপর ঝুঁকে রয়েছে মা। বলল, জিমের দাদু এসেছেন, হাত মুখ ধুয়ে উপরে এসো, উনি তোমাদের দেখতে চেয়েছেন। শোবার ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। আয় হায়, পিটার বলল, এই সম্ভাবনার কথা তো মাথায় আসেনি। একটু গরম পানি দেবে মিসেস ভিনি? তোমার হ্যাটের চেয়েও নোংরা হয়ে আছি। সাবান দিয়ে হাত ভালো করে মোছারও সময় পেল না ওরা। সিঁড়ি বেয়ে নেমে এলো গলার ও বুটের শব্দে, ঢুকলো ডাইনিং রুমে। জিমের দাদুকে দেখার আগ্রহে হাত মুখ শুকাবার আগেই তিনজন গিয়ে ঢুকলো খাবার ঘরে। মা বসে আছে জানালার ধারে, আর বাবা সেই চামড়া মোড়া আরাম কেদারায় বসে আছেন, ওদের সেই প্রিয় বৃদ্ধ ভদ্রলোক। আয় হায়, বলে উঠল পিটার। আমাদের সেই আপন লোক, বলল ফিলিস। আরে আপনি, বলল ববি। শিষ্টতার কথা বেমালুম ভুলে গেছে ওরা। হঠাৎই মনে পড়তেই তিনজন একসাথে বলল, কেমন আছেন? ইনি জিমের দাদু, মিস্টার, নামটা বলল মা। দারুণ ব্যাপার, বলল পিটার। একেবারে গল্পের বইয়ের মতো, তাই না মা? হ্যাঁ, মৃদু হেসে বলল মা। কখনো কখনো হয় এরকম, যেন গল্পের বই।
আপনি যে ওর দাদু জেনে খুব ভালো লাগছে আমার, বলল ফিলিস। অন্য আর কেউ হলে এতটা লাগতো না। এক্ষুনি ওকে নিয়ে চলে যাবেন না তো আবার? আশঙ্কা প্রকাশ পেল পিটারের কণ্ঠে। না, এক্ষুনি না, বললেন বৃদ্ধ ভদ্রলোক। তোমাদের মা দয়া করে আরও কদিন রাখতে রাজি হয়েছেন। আমি একজন নার্সকে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু উনি বললেন উনি নিজেই দেখাশোনা করবেন। কিন্তু তাহলে মার লেখালেখির কি হবে? কেউ ঠেকাবার আগেই বলে উঠল পিটার। মা না লিখলে তো ওর খাবার জোটাতে পারবে না। না না, কোনো অসুবিধা নেই, চট করে বলল মা। বৃদ্ধ ভদ্রলোক নরম দৃষ্টিতে চাইল মার দিকে। দেখা যাচ্ছে ওদের কাছে কিছুই লুকান না আপনি, সবই বলেন পূর্ণ আস্থার সঙ্গে। তা বলি, বলল মা। তাহলে আমিও ব্যাপারটা খুলে বলতে পারি, বললেন তিনি। তোমাদের মা কিছুদিন লেখা বন্ধ করে আমার হাসপাতালের চিফ ম্যাট্রন হতে রাজি হয়েছেন। ও, ভয় পেয়ে গেল ফিলিস। বলল, তাহলে কি আমাদের এখান থেকেও এই 3 চিমনি, রেলওয়ে সব ছেড়ে আবার চলে যেতে হবে আর কোথাও? না না লক্ষ্মী সোনা, বলল মা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে। হাসপাতালের নাম 3 চিমনি হাসপাতাল, বললেন বৃদ্ধ ভদ্রলোক। আর আমার জিম হচ্ছে এর একমাত্র রোগী। তোমার মা চিফ ম্যাট্রন। এছাড়াও এই হাসপাতালের কর্মচারী হিসাবে নিয়োগ করা হবে একজন রাঁধুনি আর একজন বাড়ির কাজের মেয়ে, যতদিন না জিম সেরে ওঠে। তারপর থেকে আবার লিখতে থাকবে মা? জিজ্ঞেস করল পিটার। সে দেখা যাবে, বললেন বৃদ্ধ চট করে একবার ববির দিকে চেয়ে নিয়ে। হয়তো চমৎকার কিছু ঘটতে পারে, কে জানে, হয়তো লেখালেখির দরকারই পড়বে না আর। লিখতে আমার ভালো লাগে, বলল মা। আমি জানি, বললেন বৃদ্ধ। আমি কোনো রকম বাগাড় দিচ্ছি বলে মনে করবেন না, কিন্তু ভবিষ্যতের কথা কে বলতে পারে? চমৎকার আশ্চর্য সুন্দর ব্যাপারও তো ঘটে, ঘটে না? আমরা তো সেই আশাতেই জীবনের বেশিরভাগ সময় কাটাই। আচ্ছা, ছেলেটাকে আবার দেখতে আসতে পারবো তো? নিশ্চয়ই, বলল মা। আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো জানি না। ছেলেটার যত্ন নেওয়ার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। ওকে আমাদের সবার পছন্দ হয়েছে। রাতে 2 বার জেগে গিয়ে আমি শুনেছি মা মা বলে ডাকছে জিম, বলল ফিলিস। আমাকে ডাকছিল না, নিচু গলায় বৃদ্ধ ভদ্রলোককে বলল মা। সেজন্যই ওকে কাছে রাখার খুব ইচ্ছে হয়েছিল। উঠে দাঁড়ালেন বৃদ্ধ ভদ্রলোক। খুব ভালো লেগেছে মা, বলল পিটার। ওকে যে রাখছ সেজন্য। তোমাদের মা এক আশ্চর্য মা, বললেন বৃদ্ধ ভদ্রলোক। 1,00,00,000 একজন। ঠিক বলেছেন, সমর্থন করল ববি। মার 2 হাত ধরে বললেন বৃদ্ধ ভদ্রলোক। ঈশ্বর তোমার মঙ্গল করুন মা, নিশ্চয়ই তিনি সব দেখছেন। আমার হ্যাটটা গেল কই? ববি, তুমি আমার সঙ্গে গেট পর্যন্ত আসবে? গেটের কাছে দাঁড়ালেন ভদ্রলোক, বললেন, তুমি খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে ববি। আমি তোমার চিঠিটা পেয়েছি। কাগজে যে খবরটা পড়েছিলাম তখনই আমার সন্দেহ হয়েছিল যে ব্যাপারটা বানোয়াট। যাকগে, যখন জানতে পারলাম যে তোমরা ওরই ছেলে মেয়ে, তখন থেকেই আমি খোঁজখবর নিতে শুরু করেছি। তোমাকে তো বলেছি, লন্ডনে আমার অনেক রাশিয়ান বন্ধুবান্ধব আছে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব বেশি দূর এগোতে পারিনি এখনো, তবে আমি খুব আশাবাদী, খুবই। আপনাকে ধন্যবাদ, কোনো মতে বলল ববি। মাথা দোলালেন বৃদ্ধ। হ্যাঁ, আমি খুবই আশাবাদী, তবে এখনই কাউকে কিছু বলো না। তোমার মাকে মিথ্যা আশা দেওয়া ভয়ানক অন্যায় হবে। মিথ্যে আশা নয়, প্রায় ফুপিয়ে উঠল ববি। নিশ্চয়ই আপনি একটা কিছু করতে পারবেন। যখন আপনাকে চিঠি লিখছি তখনই জানি আমি আপনি পারবেনই। এটা কি আসলেই মিথ্যে আশা? না, বললেন বৃদ্ধ। মিথ্যে আশা মনে হলে আমি তোমাকে বলতামই না। তবে তোমাকে বলা উচিত যে বেশ কিছুটা আশার আলো আমি দেখতে পেয়েছি। আপনি কি মনে করেন এমন একটা কাজ আমার বাবার দ্বারা সম্ভব? আপনার কি ধারণা? আমি জানি, সত্যি সত্যি জানি, উনি এ কাজ করেননি। সত্যি হোক বা মিথ্যে, ববির ভেতর কেমন যেন একটা আলো জ্বলে উঠল। ওর চোখ মুখ থেকে বিচ্ছুরিত হচ্ছে সে আলো, যেন জাপানি লণ্ঠন। বৃদ্ধ ভদ্রলোক যেদিন জিমকে দেখতে পেলেন তারপর থেকে 3 চিমনির জীবনধারা কেমন যেন পাল্টে গেল। একজন রাঁধুনি আর একজন কাজের মেয়ে এলো। মিসেস ভিনির জন্য আর তেমন কোনো কাজ থাকলো না। সে শুধু সপ্তাহে 2 দিন করে এসে ধোয়া মোছা কাপড় ইস্ত্রির কাজ করে দিয়ে যায়। নতুন মেয়েরা ছেলে মেয়েদের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করে। ওদের এখন আর চাও তৈরি করতে দেয় না।
কাপ তস্তরি, থালা বাসন মাজা বা ঘর ঝাড় দেয়া সবই করে কাজের মেয়েরা। ওদের 3 ভাই বোনকে আর ঘরের কোনো কাজ করতে হয় না। কিন্তু তাই বলে ওরা যে বেকার হয়ে গেল তা নয়। মাকে এখন আর সারাদিন লিখতে হয় না, বাড়ির টুকিটাকি নানান কাজ করতে হয় না। কাজে ওদের পড়াবার সময় পাচ্ছেন এখন, জিমের সেবা শুশ্রূষার পরেও। পড়তেই হয়, আর পড়াশুনো তো পড়াশোনাই। সারা দুনিয়ার সব ছেলে মেয়েদের কাছে একই রকম, সে মাই পড়াক বা মাস্টার। এখন ওদের মনে হয়, আহা, আলু ছেলা বা চুলো ধরানো কত মজার কাজ ছিল। এদিকে সময় পেয়ে আবার ওদের সঙ্গে খেলতে পারছে মা, গল্প বলতে পারছে, নানান ছড়া তৈরি করে মাতিয়ে রাখছে সবাইকে। সবাই মানে ওরা 3 জন আর জিম। ওদিকে জিম কিছুটা সেরে উঠতেই জমজমাট গল্পের আসর বসতে শুরু করেছে ওকে ঘিরে। ওর স্কুল জীবন আর বন্ধুবান্ধবের গল্প শোনায় জিম। পার্ন নামে একটা ছেলেকেও দু চোখে দেখতে পারে না। উইক্সবি মাইনর নামের একটা ছেলেকে রীতিমতো শ্রদ্ধা করে। আরও আছে প্যালে পরিবারের 3 ছেলে। ছোটটাকে সবাই ডাকে প্যালেটার্স বলে। ছোকরা খুবই মারকুট্টে, যুদ্ধবাজ। গভীর আনন্দের সঙ্গে হা করে গেলে পিটারের সব গল্প, তাই দেখে আর সবাই হাসে মুখ টিপে। মাও হাসে, তবে শোনে সব। 2 দিন পরে চমকে গেল জিম ওর জন্য লেখা একটা ছড়া পেয়ে। ওতে প্যালেটার্স, উইক্সবি মাইনর সবার চরিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে। ছড়াটা মুখস্থ করে ফেলল জিম, তারপর পোস্ট করে দিল ওই বন্ধু উইক্সবির ঠিকানায়। কদিন পরে চিঠি এলো উইক্সবির মাইনরের, তাতে ছড়াটির ভূয়সী প্রশংসা। পিটারকে দাবার, ড্রাফট আর ডোমিনো খেলা শিখিয়েছে জিম। ঘন্টার পর ঘন্টা বুঁদ হয়ে থাকে ওরা ওই নিয়ে। জিমকে পেয়ে পিটারের দিন কাটছে হাওয়ায় ভেসে। ক্রমে ওরা রেলওয়ে থেকে কেমন বিচ্ছিন্ন মতো হয়ে পড়েছে দিন দিন। হঠাৎ একদিন ফিলিস বলল, আমাদের হারিয়ে রেলওয়ের কেমন লাগছে কে জানে, অনেকদিন যায় না আমরা ওদিকে। সত্যি, বলল ববি, নিজেকে কেমন অকৃতজ্ঞ মতো লাগে। যখন আমাদের কেউ ছিল না, তখন কতই না ভালোবেসেছি আমরা রেলওয়েকে। পার্কস তো প্রায়ই আসছে জিমের খবর নিতে, বলল পিটার। ও হো, ভালো কথা। ওই সিগন্যালম্যানের ছেলেটা সেরে উঠেছে, রাস্তায় দেখা হয়েছিল বলল। আমি লোকের কথা বলছি না, মাথা নাড়ল ফিলিস, বলছি আমাদের প্রিয় রেলওয়ের কথা। আমার সবচেয়ে খারাপ লাগছে, ববি বলল। আমরা যে 9:15 মাধ্যমে বাবাকে আমাদের ভালোবাসা পাঠাতাম, সেটা বন্ধ করে দিয়েছি। এসো আবার শুরু করি আজ থেকেই। আবার নিয়মিত রুমাল নাড়তে শুরু করলো ওরা। দেখা গেল বৃদ্ধ ভদ্রলোক ছাড়াও আরও কয়েকজন ওদের হাত নেড়ে প্রত্যুত্তর দিচ্ছে আজকাল। এলাকার অনেকেই চিনে ফেলেছে ওদের। সেপ্টেম্বরের এক মঙ্গলবার সকাল থেকে ঘুরে ঘুরে জিমের জন্য ফুল সংগ্রহ করলো ওরা। হঠাৎ পিটার বলল, জলদি করো, আজকে 9:15 মিস হয়ে যাবে দেরি করলে। এর চেয়ে বেশি তাড়াহুড়ো আমি করতে পারবো না, বলল ফিলিস। এই দেখো, আবার খুলে গেছে জুতোর ফিতে। ঝপ করে বসে পড়ল ফিতা বাঁধতে। বিয়ের দিনও চার্চে যাওয়ার সময় ফিতা খুলে যাবে তোমার, বকা দিল পিটার। আর যাকে বিয়ে করতে যাচ্ছ, ওটাই পা বেঁধে হুমড়ি খেয়ে চার্চের মেঝেতে পড়ে ওর নাক যাবে ভত্তা হয়ে। তুমি তখন আর ওকে বিয়ে করতে চাইবে না, ফলে আইবুড়ি হয়ে থাকবে সারা জীবন। আরে না, ফিতে বেঁধে উঠে দাঁড়ালো ফিলিস। আইবুড়ি হয়ে থাকার চেয়ে ওই নাক বোচা লোককেই বিয়ে করব আমি। নাক বোচা এক লোককে বিয়ে করলে কেমন হবে? ধুর, নাক ছিটকালো ববি। বিয়ের সময় কত ফুল থাকবে, অথচ একটারও গন্ধ পাবে না লোকটা, কি জঘন্য অবস্থা। বিয়ের সময় ফুলের কথা ভাবা যাবে, বলল পিটার। ওই দেখো, সিগন্যাল ডাউন হয়ে গেছে, দৌড় লাগাও। ছুটে গিয়ে বেড়ার উপর উঠে দাঁড়ালো ওরা। রুমাল বের করে নাড়তে শুরু করলো। চেঁচিয়ে ববি সবুজ ড্রাগনকে বলল, বাবার কাছে আমাদের ভালোবাসা পৌঁছে দিও, আর তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসতে বলো, বলল ফিলিস। আজও ফার্স্ট ক্লাসের জানলা দিয়ে হাত নাড়লেন বৃদ্ধ ভদ্রলোক, কিন্তু আজ যেন কেমন জোরে জোরে হাত নাড়ছেন, কি যেন বোঝাতে চাইছেন। আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল ওরা, আজ প্রত্যেকটা জানালা থেকে রুমাল বা খবরের কাগজ ধরা হাত নাড়ছে অসংখ্য লোক। এমন তো কোনোদিন হয় না। হুড়মুড় করে ঝড় তুলে চলে গেল ট্রেন। ব্যাপার কি, বলল পিটার। সত্যিই, কি ব্যাপার, বলল ববি। বুঝলাম না, বলল ফিলিস। এত লোক হাত নাড়ল কেন? আমিও বুঝলাম না। হয়তো বুড়ো ভদ্রলোক ট্রেনে ওঠার আগে সবাইকে অনুরোধ করেছেন যেন আমাদের হাত দেখানো হয়। উনি জানেন যে হাত নেড়ে বিদায় জানাতে আমরা পছন্দ করি। আসলেও ঘটনাটা তাই ঘটেছে।
নিজের শহরে অত্যন্ত পরিচিত ও সম্মানিত ব্যক্তি তিনি। আজ একটু সকাল সকাল স্টেশনে এসে যারাই 9:15 টিকিট কেটেছে তাদের প্রত্যেককে ছোট্ট একটা অনুরোধ করেছেন। সবাই, কেউ বিস্ময়, কেউ আগ্রহ, কেউ সন্দেহ নিয়ে, কেউ বা খুশি মনে রাজি হয়েছেন এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাতের কাগজের বিশেষ একটা অংশ পড়েছেন। তারপর ট্রেনে উঠে তারা অন্যান্য প্যাসেঞ্জারদেরও জানিয়ে দিয়েছেন বৃদ্ধ ভদ্রলোকের অনুরোধ এবং তারাও যে যার কাগজে সেই বিশেষ অংশ পাঠ করেছেন। ফলে নির্দিষ্ট জায়গায় বেড়ার উপর 3টি ছেলে মেয়েকে দেখে সবাই যে যার মতো হাত, কেউ রুমাল, কেউ বা খবরের কাগজ নেড়েছেন পাগলের মতো। বাচ্চাদের কাছে মনে হলো ওদের এতদিনের ভালোবাসার জবাবে সাড়া দিল আজ গোটা সবুজ ড্রাগনটাই। সত্যি বড় অসাধারণ ব্যাপার হলো আজ, বলল পিটার। খুবই তাজ্জব কারবার, বলল ফিলিস। ববি জানতে চাইল, তোমরা লক্ষ্য করেছ বুড়ো ভদ্রলোক আজ হাত নেড়ে কিছু একটা বোঝাতে চাইছিলেন? না তো, আমারও তাই মনে হয়েছে, বলল ববি। হাতের কাগজ দেখিয়ে কি যেন ইঙ্গিত করছিলেন। কি বোঝাতে? জিজ্ঞেস করল পিটার। আমি জানি না, মাথাটা একটু কাত করে ভুরু কুঁচকে দ্বিধান্বিত ভঙ্গিতে বলল ববি। তবে কেন যেন মন বলছে আজ কিছু একটা ঘটবে। মনে হয় ঘটছে, হাসি মুখে বলল পিটার। ওই দেখো, ফিলিসের মোজা নেমে আসছে নিচের দিকে। সত্যি তাই। রুমাল নাড়ার উত্তেজনায় কখন যে সাসপেন্ডার ছিঁড়ে গেছে টের পায়নি ফিলিস। ববির রুমাল বেঁধে আপাতত পার পাওয়া গেল। সবাই ফিরে গেল বাড়িতে। আজ আর পড়ায় মন নেই ববির। মাথাটা কেমন যেন হালকা লাগছে। সাধারণ একটা অঙ্ক। 144 জন ক্ষুধার্ত ছেলে মেয়ের মধ্যে 48 পাউন্ড মাংস আর 36 পাউন্ড রুটি সমান ভাগে ভাগ করে দিতে পারল না। শরীর খারাপ লাগছে লক্ষ্মী? উদ্বিগ্ন হয়ে উঠল মা। কি জানি মা, কেমন যেন অন্যরকম লাগছে আজ সব কিছু। মন বসছে না কিছুতেই। মনে হচ্ছে একা একা ঘুরে বেড়াতে পারলে ভালো লাগতো। আজকে ছুটি দাও না মা। তা না হয় দিলাম, কিন্তু স্লেটটা হাত থেকে ছেড়ে দিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো ববি। মাটিতে পড়ে ছেলেটার একদিকটা কিছুটা ফেটে গেল। ওটা তোলার চেষ্টা না করেই ছুটল ববি। মা ছুটল পিছু পিছু। ববি ততক্ষণে ছাতা ও বর্ষাতির গাদা হাতড়ে ওর বাগানে পড়া টুপিটা খুঁজছে। কি হয়েছে সোনা? জিজ্ঞেস করল মা। অসুস্থ বোধ করছো? ঠিক জানি না মা, মনে হলো হাঁপাচ্ছে ববি। কিছুক্ষণ একা থাকতে চাই। বুকের ভেতরটা কেমন যেন শিরশির করছে। শুয়ে পড়ো না কেন? ববির কপাল থেকে চুলের গোছা পিছনে ঠেলে দিল মা। বাগানেই ভালো লাগবে বলে বেরিয়ে গেল ববি, কিন্তু বাগানেও বেশিক্ষণ থাকতে পারল না। হলিহক, এস্টার আর গোলাপগুলো বাতাসে দুলছে। আবছা ইঙ্গিত করছে কি যেন ঘটবে আজ। যাই, স্টেশন থেকে ঘুরে আসি, ভাবল ববি। পার্কসের কাছে জানা যাবে সিগন্যালম্যানের বাচ্চাটার খবর। কাজেই পেছন দরজা দিয়ে বেরিয়ে পড়ল ববি। আশ্চর্য ব্যাপার, স্টেশনের পথে যার সাথেই দেখা হচ্ছে সেই একগাল হেসে কথা বলছে ওর সঙ্গে। বয়স্করা আদর করছে, দোয়া করছে। কেন সবাই এমন বদলে গেল কেন? মনে হচ্ছে স্বপ্নের মধ্যে রয়েছে যেন। স্টেশন মাস্টার ওকে দেখতে পেয়ে ছুটে বেরিয়ে এলেন তার ছোট অফিস কামরা থেকে। ওর হাত ধরে অনেকক্ষণ ঝাঁকালেন। কারণটা কি বোঝা গেল না। শুধু বললেন, 11:54 একটু লেট করছে আজ, এসে যাবে এসে যাবে। বলতে বলতে ঢুকে পড়লেন নিজের ঘরে। পার্কসকে দেখা গেল না কোথাও। প্ল্যাটফর্মে শুধু ববি আর স্টেশনের বিড়ালটা। অন্য কোনো দিন ওকে মোটেও পাত্তা দেয় না, কিন্তু আজ বিড়ালটা এগিয়ে এসে মৃদু গড়গড় আওয়াজ তুলে ওর মোজায় গা ঘষল, পিঠ বাঁকা করল, লেজ নাড়ল। তুমিও? নিচু হয়ে ওটার পিঠে হাত বুলালো ববি। তুমিও এত ভালো ব্যবহার করছো আজ, কেন বলো তো? 11:54 সিগন্যাল পড়তেই কোত্থেকে ছুটতে ছুটতে এলো পার্কস, হাতে একটা দৈনিক পত্রিকা। ওকে দেখে ছুটে এলো কাছে। আরে তুমি এখানে? এই ট্রেনেই বুঝি? ওহ, ঈশ্বরের দয়া খুকি, ঈশ্বরের দয়া, পেপারে দেখলাম। এত খুশি জীবনে হয়নি। সত্যি, বলেই ঝুঁকে চুমু খেলো ববির গালে। তুমি আবার রাগ করলে না তো মা? কি যে বলো পার্ক চাচা, হাসি মুখে বলল ববি। তুমি আদর করেছো, রাগ করবো কেন? তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু কি দেখেছ? এই তো এখানে, বলিনি তোমাকে? এই পেপারেই তো দেখলাম। কি দেখেছ পেপারে? জিজ্ঞাসা করল ববি। কিন্তু ততক্ষণে গড়গড়িয়ে এসে ঢুকলো 11:54। দৌড় দিল পার্কস নিজের কাছে। প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে থাকলো ববি। বিড়ালটা একটা বেঞ্চের নিচে শুয়ে সস্নেহে সোনালি দৃষ্টিতে দেখছে ওকে।
ববি বুঝতে না পারলেও পাঠক পাঠিকা নিশ্চয় এতক্ষণ বুঝে ফেলেছ কি ঘটতে চলেছে। ববি না হয় স্বপ্নের মধ্যে রয়েছে, তোমরা তো দেখতে পাচ্ছ সবই। তিনজন নামলো 11:54 গাড়ি থেকে। প্রথমে নামলো এক গ্রাম্য মহিলা 2 বাস্কেট ভর্তি মুরগির বাচ্চা নিয়ে। তারপর নামলো স্থানীয় মুদির বইয়ের খালাতা বোন মিস পেকিট, একটা টিনের বাক্স আর 3টে বাদামি কাগজ মোড়া পার্সেল নিয়ে। তৃতীয়জন, আরে বাবা, আমার বাবা, চেঁচিয়ে উঠল ববি। তীক্ষ্ণ ছুরির মতো কথাটা বিঁধল গিয়ে আশেপাশের সবার হৃদয়ে। ট্রেনের জানালা দিয়ে মুখ বের করে তাকালো অনেকে এবং দেখল লম্বা এক লোক দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে, আর ছোট্ট একটা মেয়ে 4 হাত পায়ে জড়িয়ে ধরেছে তাকে। লোকটার 2 হাত চেপে ধরে আছে মেয়েটার বুকের সঙ্গে। কিছু একটা আজ ঘটবে আমি জানতাম, কিন্তু তুমি আসবে স্বপ্নেও ভাবিনি। ইস বাবা, আমার আব্বু, আমার আব্বু। খাড়াই বেয়ে উপরে উঠতে উঠতে বলল ববি। বাবার একটা আঙ্গুল ধরে নাচতে নাচতে চলেছে ববি। আমার চিঠি তাহলে পায়নি তোমার মা? জিজ্ঞেস করল বাবা। কই, কোনো চিঠি তো আসেনি আজ। উফ আব্বু, সত্যি তুমি ফিরে এসেছো তাই না? হাতটা চেপে ধরল ওর হাত। তাতেই বুঝল ববি যা ঘটেছে সব সত্যি। তুমি আগে যাও ববি, বলল বাবা। তোমার মাকে বলো সব ঠিক হয়ে গেছে। কাজটা যে করেছিল তাকে ধরে ফেলেছে ওরা। কাজটা যে তোমার আব্বু করেনি এটা এতক্ষণে জেনে গেছে দুনিয়ার সবাই। আমি জানতাম ও কাজ তোমার পক্ষে সম্ভব নয়, বলল ববি। আমি, আমার মা আর ওই বুড়ো ভদ্রলোক, আমরা কেউই বিশ্বাস করিনি যে এমন কাজ তোমার দ্বারা সম্ভব। হ্যাঁ, বলল বাবা, ওই ভদ্রলোকই করেছেন যা করার। অনেক কষ্ট করেছেন উনি আমাদের জন্য। উনিই লোক লাগিয়ে ধরেছেন বিশ্বাসঘাতককে। তোমার মা আগেই লিখেছিল এই ভদ্রলোক সম্পর্কে। তোমরা যে কত লক্ষ্মী হয়ে চলেছ এতদিন, তাও লিখেছে চিঠিতে। থেমে দাঁড়ালো বাবা। তুমি বরং আগে যাও ববি, খবর দাও মাকে, আমি আসছি ধীরে সুস্থে। ছুটল ববি। বাবা যখন বাড়ির কাছে পৌঁছালো তখন মেলে ধরল দরজা। এসো আব্বু, ভেতরে এসো। দরজা দিয়ে ঢুকে পড়ল বাবা। বন্ধ হয়ে গেল দরজা। ব্যাস, এখান থেকে আমাদের ফিরে আসা উচিত। 3 চিমনির ভেতরে এখন আনন্দের বন্যা। ওদের আনন্দে আমরাও খুশি, কিন্তু আমাদের নাক গলানো ঠিক হবে না, কি বলো? গল্পপাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা গল্প শুনতে পছন্দ করে তাদের সাথে গল্পগুলো শেয়ার করুন। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন।